শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। তোমার সঙ্গীর অভাব এ কথা বিশ্বাস হয় না কমললতা। যাকে ডাকবে সেই রাজি হবে। রোজই একবার করে আপনার খোঁজে আসি। আচ্ছা শ্রীকান্ত, তুই কখনো কাউকে ভালোবেসেছিলি? যত প্রার্থনাই জানাই না কেন, তুই একদিন পরেই তুমি চলে যাবে। আর যেই আপনি চলে গেলেন, বাবু অমনি খাতা কাগজ কলম নিয়ে আকড়ায় গিয়ে ঢুকলেন। এর মধ্যেই আমাকে এতটা বিশ্বাস করলো কি করে? শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত ও কমললতা। আজ শুনছেন প্রথম পর্ব। কাশী থেকে কলকাতায় আসার ট্রেনটা ছাড়তে এখন একটু দেরি আছে। টিকিটটা হাতে নিয়ে সিট মিলিয়ে জানলার ধারে বসেছিল শ্রীকান্ত। একা থাকলে এই নিজের জীবনের স্রোতটা যেন ছবির মতো দেখতে পায় সে। সেই ছবিটা দেখতে দেখতেই বোধ হয় খানিকটা অন্যমনস্ক হয়ে গিয়েছিল শ্রীকান্ত। এমন সময় প্রায় গোত্তা মেরে এক ভদ্রলোক সেই কামরায় উঠে এলেন, সঙ্গে তাঁর স্ত্রী এবং একজন কিশোরী। ঘর কাটতেই শ্রীকান্তর মনে পড়ল, এরা তার সেই দেশের বাড়ির ঠাকুরদা রাঙা দিদি। দিদির বরকে যে কেন ঠাকুরদা বলে ডাকে তা আজ আর মনে পড়ে না, কিন্তু একে দেখেই মনে মনে বিলক্ষণ ঘাবড়ে গেল শ্রীকান্ত। আবার একটা উৎপাত না শুরু হয়, আর ভাবতে না ভাবতেই একেবারে ধূমকেতুর মতো আছড়ে পড়লেন সেই ঠাকুরদা। এ কি শ্রীকান্ত যে! আরে তোমাকে দেখে এই কামরাতে উঠে এলুম ভায়া। কতকাল পরে দেখা বলো তো। হ্যাঁ, যাই বলো, ভগবান কিন্তু আছেন। তোর একই ছিড়ি হয়েছে রে শ্রীকান্ত। হ্যাঁ, এই যে মুখ শুকিয়ে একেবারে দড়ি হয়ে গেছে। তা কোথায় ছিলি এতদিন? আমি সে যে গেলি একটাও কি চিঠি দিতে নেই? বাড়ি শুদ্ধ সবাই ভেবে মরি। হ্যাঁ, আমি ওই বুঝলে, তোমার রাঙা দিদিকে নিয়ে ওই গয়াধামে তীর্থ করতে এসেছিলাম। আর এই মেয়ে হলো আমার বড় শালিকার নাতনি পুঁটু। এই বিয়ে দেওয়ার জন্য এর বাপ একেবারে কড়কড়ে 1000টি টাকা গুনে দিতে চায়। তবু এতদিনে মনোমতো একটি পাত্র জুটল না। ওরে ও পুঁটু, প্যাড়ার হাঁড়িটা খোলতো। গিন্নি বলি, দইয়ের কড়াটা আছে তো? আরে দাও না, শ্রীকান্তকে একটু দই মিষ্টি খেতে দাও না গো। দাও। পুটু এবং রাঙা দিদির খাতির যত্নের মাত্রাটা এত বেশি হলো যে ভিতরে ভিতরে কেমন একটু গুটিয়ে গেল শ্রীকান্ত। বিশেষ করে এই ঠাকুরদা লোকটি মোটেও সুবিধের নয়। তারপর পুটুর বিয়ের কথা তো শুরুতেই শুনিয়ে দিয়েছে সে। পুটু মেয়েটি অবশ্য খারাপ নয়, তার গুণপনাও নাকি যথেষ্ট, কিন্তু আচমকা এমন উটকো উৎপাত যে তার ঘাড়ে চেপে বসবে তা কল্পনাও করতে পারেনি শ্রীকান্ত। মনে মনে যে ভয়টা পেয়েছিল সেটাই সত্যি হয়ে উঠল। তার আর কলকাতায় যাওয়া হলো না। পরদিন সকাল 10টা নাগাদ দেশের স্টেশনে গাড়ি থামলে ঠাকুরদার জবরদস্তিতে তাকে সেখানে নামতেই হলো। বাড়িতে এনে আদর যত্নের আর শেষ রইল না। পুটুর বর যে তাকে হতেই হবে সে বিষয়ে কোনো সন্দেহই রইল না শ্রীকান্তর। এমনকি পাড়াপড়শি পুটু অবধি সে কথা বিশ্বাস করে ফেলল। এতজন কন্যাপক্ষের মাঝখানে পড়ে প্রাণ একেবারে ওষ্ঠাগত হলো শ্রীকান্ত। তবে তার এমন বেচারা অবস্থা দেখে বিধাতার এবার হয়তো একটু দয়া হলো। এই বিরাট কন্যাপক্ষের হাত থেকে কি করে যেন ফাঁক গুলে বেরিয়ে এলো শ্রীকান্ত। আসার সময় বলে এলো, এই বিয়ের ব্যাপারে আমার একজনের মত নেওয়া দরকার। তিনি বললেই আমি রাজি হব। দেখো ভাই, মেয়েটাকে মেরো না যেন, তাকে একটু বুঝিয়ে বলো যেন তিনি অমত না করেন। তা কবে তোমার কলকাতার বাসায় যাব? দিন 5-6 পরেই আসবেন না হয়। ততদিনে তার উত্তর আমি পেয়ে যাব। আচ্ছা, বেশ, খুব ভালো। যার উত্তরের কথা বলল শ্রীকান্ত সেই রাজলক্ষ্মী যে পুটুর সঙ্গে তার বিয়ের কথা শুনে খুশি হবে এমন একটা বিশ্বাস ছিল তার। তবুও রাজলক্ষ্মীর মত ছাড়া সে এক পাও নড়তে পারে না। কোনো দিব্যি তাকে রাজলক্ষ্মী দেয়নি, এ যেন অনেকটা তার স্বেচ্ছা আরোপিত। নিজেকে রাজলক্ষ্মীর কাছেই বেঁধে রেখেছিল শ্রীকান্ত। এ বন্ধনটা তার জবরদস্তির নয়, বরং উত্তাল সমুদ্রের মাঝে এ বন্ধনটা অনেকটা নোঙরের মতো।
স্টেশনে ঢুকতে ঢুকতেই দেখলো কলকাতার ট্রেনটা ছেড়ে গেল। পরের ট্রেন আসতে এখনো 2 ঘন্টা দেরি। সময় কাটানোর জন্য চেনা কারোর খোঁজে এদিক সেদিক চোখ ঘোরাতেই এক মুসলমান যুবক তার দিকে মুহূর্ত কয়েক তাকিয়ে জিজ্ঞাসা করলো, শ্রীকান্ত না? হ্যাঁ, আমি শ্রীকান্তই বটে, কিন্তু তুমি আমাকে কি করে? আমায় চিনতে পারলি না? এই আমি গহর রে, এই সেই পাঠশালার গহর। আরে হ্যাঁ, এইবার চিনেছি। কতদিন পরে দেখা হলো। হ্যাঁ চল ভাই চল, এখন আর অন্য কোথাও যেতে হবে না, আমার বাড়ি চল চল চল। ওফ, সে কি আজকের কথা? হ্যাঁ, কতদিন পর দেখা হলো বলো তো। কিন্তু আমাকে আজ যে কলকাতায় ফিরতেই হবে, পরে না হয় কোনোদিন। আরে পরে হবে বলে কোনো বস্তু আছে নাকি? ও সব শখের কথা। এই কলকাতায় তোর পথ চেয়ে কেউ বসে আছে নাকি? মানে থাকলে তাকে চিঠি লিখে দে যে দিন কয়েক পরে সেখানে যাবি, ব্যাস। না, তা নেই, তবু। নেই তো? ব্যাস, তবে আর কি। নে উঠে পড়। কুলি, এই কুলি। জি বাবুজি। হ্যাঁ নাও, এই দাদাবাবুর এই মোটটা মাথায় নাও। চল ভাই চল, আমার বাড়ি চল, কতদিন পরে দেখা। হ্যাঁ, 2 বন্ধুতে জমিয়ে আড্ডা দেবো, একসাথে থাকবো। সেই চল চল চল, ঠিক আছে। চল চল চল। শ্রীকান্তর পাঠশালার বন্ধু হলো গহর। তার চেয়ে বছর 4 বড়, স্বভাবে আধ পাগলা। বয়সের সঙ্গে সেটা বেড়েছে বই কমেনি। শ্রীকান্তর গ্রাম থেকে তাদের বাড়ি 1 ক্রোশ দূরে। ছোটবেলায় গাদা বন্দুক নিয়ে আমবাগানে ঝোপে ঝাড়ে দুজনে পাখি মেরে বেড়াত। গহরের বাড়িতে তার মায়ের মেখে দেওয়া মুড়ি, গুড়, দুধ, কলা দিয়ে ফলার খেয়ে কত রাত যে একসঙ্গে কাটিয়েছে তার ঠিক নেই। তারপর যা হয়, বড় হওয়ার পরে দুজনের পথটা আস্তে আস্তে অনেকটাই দূরে সরে গেছে। তা এতদিন কোথায় ছিলি শ্রীকান্ত? জায়গা কি আর একটা, 7 সমুদ্র 13 নদী, কোথায় না ছিলাম। তবে কলকাতা আর বার্মার মধ্যেই অবশ্য আমার আসা যাওয়াটা অনেক বেশি। আচ্ছা, তুমি এখন কি করো গহর? বলার মতো তেমন কিছুই না। মা বাবা দুজনেই মারা গেছেন। আপাতত একা একা বাড়িতেই থাকি। বিয়ে করনি? করেছিলাম, সেও মারা গেছে। এখন আর আমার চিন্তা কি বল? গাদা বন্দুক নিয়ে পাখি মারা ছাড়াও ছোটবেলায় গহরের আরো একটা শখ ছিল। সে কবিতা লিখত, মুখে মুখে অনর্গল ছড়া কাটতে পারত। তার ছন্দ, মাত্রা, ধ্বনি ইত্যাদি ব্যাপার স্যাপার না বুঝলেও গহরের মুখে পাঁচালীর মতো করে মণিপুরের যুদ্ধ, টিকেন্দ্রজিতের বীরত্বের কাহিনী শুনতে শুনতে পাঠশালার বালকদের দল বেশ উত্তেজিত হয়ে উঠত। এতকাল পরে শ্রীকান্তর চোখে যেন সেই পাঠশালার দিনগুলো আবার ফিরে গেল। বলল, গহর, তোমার যে একদিন কৃত্তিবাসের চেয়ে ভালো রামায়ণ রচনার শখ ছিল, সেই ইচ্ছেটা আছে না গেছে? সে আর কি যাবার রে, ওই নিয়েই তো আছি। যতদিন জীবন থাকবে ততদিন এই নিয়েই থাকবো। কত লিখেছি। এই চল না, আজ তোকে সমস্ত রাত্রি শোনাবো, তবু ফুরোবে না। হ্যাঁ, বলো কি গহর? ওমা, নয়তো কি, তোকে মিথ্যে বলছি? না গহর, তা বলিনি। তোমার অদ্ভুত শক্তি আমরা সবাই স্বীকার করি। তা বেশ বেশ, তোমার এই কাজটা গোটা বাংলাদেশের অমূল্য কীর্তি হয়ে থাকবে। কীর্তি? নিজের মুখে কি আর বলবো ভাই, আগে শোন, তারপরে তো বলবি। আজই মানে এখনই শোনাবে? আসলে সকাল থেকে শরীরটা এমন বিশ্রী লাগছে যে মনে হচ্ছে একটু ঘুমোতে পেলে। শোন না শ্রীকান্ত, সেই পুষ্পক রথে সীতা যেখানে কাঁদতে কাঁদতে গয়না ফেলে দিচ্ছেন, সেই জায়গাটা যারা যারা শুনেছে চোখের জল ধরে থাকতে পারেনি ভাই। হ্যাঁ রে, এই আমাদের সেই বুড়ো নয়নচাঁদ চক্রবর্তীকে তোর মনে আছে তো? সেই চক্রবর্তী বুড়ো? তার জ্বালায় আর পারিনে। যখন তখন সেই পুষ্পক রথে সীতার জায়গাটা পড়তে বলবে আর হাউ হাউ করে কাঁদবে। সে কি বলে জানিস? বলে, আমি 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 নাকি আসলে ব্রাহ্মণ, ভুল করে মুসলমানের ঘরে জন্মেছি। মানে যার সঙ্গে তোমার বাবার মোকদ্দমা চলেছিল, তাই না?
তোর মনে আছে শ্রীকান্ত? হ্যাঁ রে, হ্যাঁ, সেই সেই সেই। কিন্তু বাবার সঙ্গে সে পারবে কেন? তার জমি, বাগান, পুকুর, বাস্তু সমেত বাবা দেনার দায় নিলাম করে নিয়েছিল। আমি কিন্তু তার পুকুর আর ভিটেটা তাকে ফিরিয়ে দিয়েছি। লোকটা ভারী গরিব জানিস, দিন রাত চোখে জল ফেলতো। সে কি আর ভালো লাগে রে শ্রীকান্ত? তা এখন তার চোখের জল ফেলা থেমেছে তো? লোকটি কিন্তু সত্যি ভালো মানুষ রে। দিনার জ্বালা এক সময় যা করেছিল সে অমন অনেকেই করে। ওর বাড়ির পাশেই বিঘে দেড়েক একটা আম বাগান আছে জানিস। তার প্রত্যেকটা গাছই চক্রবর্তীর নিজের হাতে পোঁতা, জানিস তো। নাতি নাতনিও অনেকগুলো, কিন্তু কিনে খাওয়ার পয়সা নেই। তাছাড়া আমার খেয়েও আছে, খেয়ে বা খাবে বল? সে ঠিক, ওটাও না হয় ফিরিয়ে দাও না। এই সেটা দিতে পারলে তো বেশ ভালোই হয়। হ্যাঁ, কি বল? ঘরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাসটা গোপন করল শ্রীকান্ত। সে কবি মানুষ, নিজের ভাবেই থাক বরং। নয়ন চক্রবর্তী কেন যে পুষ্পক রথের জায়গাতেই বারবার ফিরে আসতো সে রহস্য আর ভেদ করতে চাইল না সে। গহর একেবারে একা, তাই কবি। তার চেয়ে ওই নয়ন চক্রবর্তীরই সম্পত্তির দরকার অনেক বেশি। এ কথাটা তার মুখে এলো না। গহরের জবরদস্তিতে কাঁচা মিঠো রাস্তা আর রাজ্যের ধুলো সামলে তার বাড়িতে পৌঁছাতেই শ্রীকান্তর চক্ষু চড়ক গাছ। চাকর নবীন এসে বাইরের ঘর খুলে আলো জ্বালিয়ে দিল। ঘর তো নয়, সেখানে রাজ্যের লতা পাতা জড়ো হয়ে আছে। মেঝেতে পা ফেলতে গা ছমছম করে। খাটের পায়ের কাছে ইঁদুরে গর্ত খুঁড়ে এক রাশ মাটি তুলেছে। সে ঘরে সাপখোপ থাকাও বিচিত্র নয়, কিন্তু শ্রীকান্তর ভয়টাকে একেবারে উড়িয়ে দিয়ে গহর বলল, নবীন, নবীন, ঘরটা ঝাড় দিয়ে ওই ইঁদুরের গর্তের মুখে একটা ইঁট চাপা দিয়ে দিস, ভুলিস না কিন্তু। এই কি খাবি বলতো শ্রীকান্ত? ঘরে দুধ, মুড়ি আর ভালো আখের গুড় আছে। তোর কি তাতে চলবে? খুব খুব। এ বাড়িতে ও জিনিসের আমার অভ্যেস আছে। আর কিছু জোগাড়ের দরকার নেই বাবা, তুমি বরঞ্চ আস্ত দেখে একখানা ইঁট জোগাড় করে আনো। আগে ওই গর্তটা একটু মজবুত করে চাপা দাও। কিচ্ছু ভাবিস না শ্রীকান্ত, কাল না হয় মিস্ত্রি ডাকিয়ে ওই গর্তটাকে বুঝিয়ে দেবে নবীন। শোন না, আজ খাওয়া দাওয়ার পরে তোকে আমি কবিতা পড়ে শোনাবো। হ্যাঁ? না না ভাই গহর, তুমি তোমার ঘরে শোগে। আমি আজ বড় ক্লান্ত, কাল সকালে তোমার কবিতা শুনবো। গহর ছেলেটা জন্ম খেপা। তার বাপের মতো বিষয়বুদ্ধিটা সে পায়নি। ঠাকুরদার মতোই বাউল স্বভাবটাই তাকে তাড়িয়ে বেড়ায়। সারা দিন ধরে বন বাজারে ঘুরে বেড়ায় সে, কিছুতেই কোনো ভয় নেই তার। খেপা কুকুর, পাগল শিয়াল, সাপখোপ, বিছে এসবের বড়াই করে না সে। খালবিলের পচা দুর্গন্ধও তার নাকে এসে লাগে না। তার জোড়াজুড়িতে প্রাণ হাতে করে একটা দিন আদারে বাদারে ঘুরে আর কবিতা শুনে কাটিয়ে দিল শ্রীকান্ত। কিন্তু আর না, এভাবে থাকলে নির্ঘাত ওলা ওঠা হবে। কলকাতায় ফিরতেই হবে তাকে। একান্ত অনিচ্ছায় সায় দিল গহর। চলে আসার সময় উদাস দৃষ্টিতে শ্রীকান্তর দিকে তাকিয়ে গহর বলল, আচ্ছা শ্রীকান্ত, তুই কখনো কাউকে ভালোবেসেছিলি? হঠাৎ এই প্রশ্ন? বল না। কাল অনেক রাত জেগে রাজলক্ষ্মীকে চিঠি লিখেছিল শ্রীকান্ত। ঠাকুরদার কথা, পুঁটুর কথা, তার দুর্ভাগ্যের বিবরণ সমস্তই তাতে ছিল। যার অনুমতি ছাড়া ঠাকুরদাকে সে কথা দিতে পারবে না বলে এসেছিল, সেই রাজলক্ষ্মীকে গোটা ঘটনার আদ্যপান্ত বিবরণ না দিলে তার ঘুম আসছিল না। সেই চিঠিটা তখনও তাকে পাঠানো হয়নি। শ্রীকান্তর পকেটেই চিঠিখানা ছিল, শুধু ডাকে পাঠানোর অপেক্ষা। আনমনে পকেটের উপর হাত রেখে শ্রীকান্ত উত্তর দিল, না, ভালো আর বাসা হলো কই। যদি কখনো ভালোবাসিস আমাকে আমাকে জানাস শ্রীকান্ত। সে কথা জেনে তোমার কি হবে? তেমন কিছুই হবে না, শুধু তোদের মধ্যে গিয়ে দিন কত কাটিয়ে আসবো, এই আর কি। আর যদি তখন টাকার দরকার হয় আমাকে খবর দিস। হ্যাঁ, বাবা অনেক টাকা রেখে গেছে,
সে আমার কাজে লাগে না, কিন্তু তোদের হয়তো কাজে লাগতেও পারে। আচ্ছা, তাও জানাবো, কিন্তু আশীর্বাদ করো সে প্রয়োজন যেন না হয় কোনোদিন। গহরের বলার ধরনে চোখে জল এলো শ্রীকান্তর। আড়াল করে চোখটা মুছে নিল সে। গহর এবার শ্রীকান্তর মালপত্র সব নিজের ঘাড়ে তুলে নিল। হাজার বারণ করলেও শুনল না, নবীনকেও হাত দিতে দিল না। কুলির মতো নিজেই সে সব ট্রেনে তুলে দিল। বুক পকেটের চিঠিখানা ডাকে দিয়ে এসে গাড়ির পাদানিতে উঠে দাঁড়ালো শ্রীকান্ত। তার হাত দুটো ধরে গহর ঝরঝর করে কেঁদে ফেলল। আমার মাথার দিব্যি রইল শ্রীকান্ত। চলে যাওয়ার আগে আবার একদিন আসিস ভাই, যেন যেন আর একবার আমাদের দেখা হয়। কি যে বলো, কোথায় যাবে তুমি? এখানেই থাকবে। আমিও আবার তোমার কাছে ফিরে আসবো, কথা দিয়ে গেলাম। কলকাতার বাসায় যখন গিয়ে পৌঁছল শ্রীকান্ত, তখন সন্ধ্যা হয়। পকেট থেকে চাবি বের করে দরজা খুলতে যাবে, ঠিক সেই সময় দরজার সামনে রতনের সঙ্গে তার দেখা হলো। এ কি রে, তুই যে কতক্ষণ এসেছিস? কতক্ষণ? সেই কাল থেকে বসে আছি। আপনার জন্য একখানা চিঠি আছে। আমার চিঠি? আগে তো সেই চিঠি ডাকে দিলেও তো আসতো, তাকে আবার হাতে করে নিয়ে আসার কি দরকার? ডাকে? ভালো কথাই কইলেন। যা হোক, ডাকে ডাকের ব্যবস্থা তো চাষা ভুষো মেটে মজুর গেরস্ত লোকেদের জন্য। জানেন না, মার চিঠি নিজের হাতে করে না নিয়ে এলে পথে খোয়া যেতে পারে। আরে ওই জন্যই তো 500 মাইল ছুটে এসেছি। আচ্ছা, বেশ বেশ। তারপর এখানে এসে না খেয়ে না ঘুমিয়ে আপনার জন্য হাপিতেশ করে বসে আছি। নিজে হাতে করে চিঠিখানা নিয়ে এসে আমাকে উদ্ধার করেছিস। এখন আয় তো দেখি, উপরে আয়। চিঠি পরে পড়বো, চল তোর খাবারের জোগাড়টা আগে করে দিই গে। খাওয়া দাওয়া শেষে শ্রীকান্তর কাছে এসে দাঁড়ালো রতন। কাশী থেকে রাজলক্ষ্মীর চিঠি বই নিয়ে এসেছে সে, অথচ সেই চিঠি কিংবা তার মা ঠাকুরুনের কথার ধারে কাছেও যাচ্ছে না শ্রীকান্ত। তার শোয়ার জায়গা নিয়েই এখন বেশি ব্যস্ত শ্রীকান্ত। ব্যাপার স্যাপার দেখে রতন নিজেই আগ্রহের সঙ্গে বলে উঠল, বাবু, বারান্দায় ওই দক্ষিণের জানালার ধারে বিছানাটা পেতে ফেলি। মশারি কাটাবার হাঙ্গামা নেই। কলকাতা ছাড়া এমন সুখ কি আর কোথাও আছে? যাই, আমি শুই গে। আপনি কিন্তু চিঠিটা পড়ে নেবেন বাবু। তা হ্যাঁ রে রতন, সেখানকার খবরাখবর সব ভালো তো? হ্যাঁ, ভালোই তো দেখান তিনি। দাসদাসী, ছেলে বঙ্কু, নতুন বৌমা, ঠাকুর পুজো এসব নিয়ে মাঠান সুখেই আছেন বলে সবাই মনে করে, কিন্তু ভেতরে ভেতরে না, মানে। কি রে, থামলি কেন? না, ভেতরে কি কি হয়েছে লক্ষ্মীর, আমাকে বল না। মাঠানের বলা বারণ কি না, তাই আপনাকে এই অসময়ে। আসলে সবই অত্যেষ্ট জানেন বাবু। পেটের ছেলের মতো করে যাকে মানুষ করলেন, সেই বঙ্কুই কিনা বউ পেয়ে মায়ের ঘর দোর জমি জিরেতে থাবা বসাতে চায়। আরে বাবা, এত লোভ কিসের তোর? সবই তো তোর নামেই থাকবে। মা এক টুকরো সুতোও নিজের কাছে রাখবেন না। বঙ্কু বুঝি এখন বেশি রকম লায়ক হয়ে গেছে? তাহলে আর বলছি কি, মায়ের খেয়ে মায়ের পড়ে এখন মাকেই ভিখিরি করার মতলব করেছে। মুখ্য জানে না যে আজও মায়ের একখানা গয়না বিক্রি করলে অমন 5-5খানা বাড়ি তৈরি হয়। তাই নাকি? কিন্তু সেসব আছে কোথায়? কোথায় আর থাকবে, তার কাছেই আছে। মা তো বোকা নন বাবু। শুধু আপনার পায়েই সমস্ত উজাড় করে দিয়ে তিনি ভিখিরি হতে পারেন, কিন্তু আর কারোর জন্য নয়। অঙ্কু জানে না যে আপনি বেঁচে থাকতে মায়ের আশ্রয়ের অভাব নেই, আর এই রতন বেঁচে থাকতে
তার চাকরের ভাবনাও হবে না। যাই বাবু, এবার আমি শুতে যাই। বড়সড় কয়েকটা হাই তুলে রতন এবার শুয়ে পড়ল, কিন্তু শ্রীকান্তর ঘুম এলো না। না, বঙ্কুর লায়ক হয়ে যাওয়ার খবরে তার কোনো বিশেষ হেলদোল হয়নি। কোনো অনাথ আশ্রম থেকে কুড়িয়ে পাওয়া ছেলেকে বুকে করে মানুষ করার কৃতজ্ঞতা রাজলক্ষ্মী যে আশা করে না তা ভালো করেই জানে শ্রীকান্ত। কিন্তু রাজলক্ষ্মীর প্রাণের গভীর যন্ত্রণার কথাটা যে বঙ্কু কিংবা তার স্ত্রী অথবা কাশীবাসী গুরুদেব কেউই বোঝেননি, সে কথাটা যতবার তার মনে হয় ততবার নিজের ভিতরে কেমন অসহায় মতো ছটফট করতে থাকে শ্রীকান্ত। জানলা দিয়ে বাইরের কালো অন্ধকারটার দিকে কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল সে। তারপর শিলমোহরের গালার ছাপগুলো দেখে নিয়ে চিঠিটা খুলল শ্রীকান্ত। রাজলক্ষ্মী লিখেছে, প্রণামান্তে সেবিকার নিবেদন। তোমার চিঠিখানা এইবার নিয়ে 100 বার পড়লুম, তবু ভেবে পেলুম না তুমি খেপেছ না আমি খেপেছি। ভেবেছ বুঝি হঠাৎ তোমাকে আমি কুড়িয়ে পেয়েছিলুম। কুড়িয়ে তোমাকে পাইনি, পেয়েছিলুম অনেক তপস্যায়, অনেক আরাধনায়। তাই বিদায় দেবার কর্তা তুমি নও। আমাকে ত্যাগ করার মালিকানা সত্ত্বাধিকার তোমার হাতে নেই। আমার চেয়ে তুমি 4-5 বছরের বড়, তবু তোমাকে যা মানায় আমাকে তা সাজে না। বাঙালি ঘরের মেয়ে আমি, জীবনের 27টা বছর পার করে দিয়ে হাজার যৌবনের দাবি আমি করি নে। আমাকে তুমি ভুল বুঝো না। বঙ্কু বেঁচে থাক, সে বড় হয়েছে, তার বউ এসেছে। তোমার বিয়ের পরে তাদের সামনে বার হব আমি কোন মুখে? এই অসম্মান সইব কি করে? যদি কখনো অসুখে পড়ো দেখবে কে? পুটু আর আমি ফিরে আসবো তোমার বাড়ির বাইরে থেকে চাকরের মুখে খবর নিয়ে। তারপরেও আমাকে বেঁচে থাকতে বলো নাকি? জিজ্ঞেশ্বরী, তোমাকে তো আমি ফিরে পেয়েছিলাম আমার 23 বছর বয়সে, কিন্তু তার আগে এরা সব ছিলেন কোথায়? তুমি এত ভাবতে পারো আর এটা ভাবতে পারো না। আশা ছিল একদিন আমার পাপ ক্ষয় হবে, আমি নিষ্পাপ হব। এ লোভ কেন জানো? স্বর্গের জন্য নয়, সে আমি চাইনি। আমার কামনা মরণের পরে যেন আবার এসে জন্মাতে পারি। বুঝতে পারো তার মানে কি? স্বেচ্ছায় মরণ আমি চাইনি, কিন্তু আমাকে অপমান করার ফন্দি যদি করে থাকো সে বুদ্ধি ত্যাগ করো। তুমি বিষ দিলেও আমি নেব, কিন্তু ওটা নিতে পারবো না। আমাকে জানো বলেই জানিয়ে দিলুম যে সূর্য অস্ত যাবে তার পুনরুদয়ের অপেক্ষায় বসে থাকার আমার আর সময় হবে না। ইতি রাজলক্ষ্মী। যাক বাবা, বাঁচা গেল। একটা দিকে নিশ্চিন্ত হলাম, এ জীবনে আর বিয়ে টিয়ের কিছু না ভাবলেও চলবে। কিন্তু আমার জীবনে এর পরে যে কি করতে হবে সে আদেশ তো এই চিঠিতে নেই। হয়তো পরে আবার লিখবে, কিংবা আমাকেই সশরীরে তলব করে পাঠাবে। তার পক্ষে অবশ্য কিছুই বিচিত্র নয়। রাজলক্ষ্মীর চিঠি পাওয়ার পর শ্রীকান্তর মনের সমস্ত দোলাচল যেন কর্পূরের মতো উবে গেল। কাজটা যতই কঠিন এবং মানুষটা যতই ধূর্ত হোক না কেন, দেশের ঠাকুরদার হাত থেকে নিজেকে ঠিক বাঁচিয়ে ফেলল সে। অবশ্য গ্যাটের কড়ি খরচা করে পুটু আর তার ভালোবাসার মানুষের 4 হাত এক করে দিল শ্রীকান্ত। আর তারপর বার্মা যাওয়ার আগে আরো একবার গহরের খোঁজে বেরিয়ে পড়ল সে। চলে যাওয়ার আগে দেখা করে আসবে বলে কথা দিয়েছিল যে। গহরের খোঁজে এসে নবীনের দেখা পেল শ্রীকান্ত। আচমকা তাকে দেখে বেশ খুশি হলো নবীন, কিন্তু নবীনের মেজাজটা যে কেন তিরিক্ষে হয়ে আছে সে কথাটা বুঝতে পারল না শ্রীকান্ত। গহরের খোঁজ নিতেই শ্রীকান্তকে যেন ঝাঁঝিয়ে উঠল নবীন। আপনার বন্ধুকে খুঁজছেন তো? দেখুন কি ওই বষ্টুমি বেটিদের আড্ডায় পড়ে আছেন হয়তো। কাল রাত থেকে তিনি ঘরে আসেননি। সে কি কথা নবীন?
বৈষ্ণবী আবার কোথা থেকে এলো? একটা নাকি এক পাল এসে জুটেছে। বলো কি? কোথায় থাকে তারা? ওই তো ওই মুরারিপুরের আখড়ায়। কি যে বলি বাবু, আর সে রামও নেই, সে অযোধ্যাও নেই। বুড়ো মথুরদাস বাবাজি মোলো, তার জায়গায় এসে জুটলো এক ছোকরা বৈরাগী, তার আবার গন্ডাচারিক শিবা দাসী। সেই দারিক দাস বৈরাগীর সঙ্গে আমাদের বাবুর খুব ভাব, তিনি তো প্রায় সেখানে পড়ে থাকেন। কিন্তু তোমার বাবু তো মুসলমান, বৈষ্ণব বৈরাগী তাদের আখড়ায় ওকে থাকতে দেবে কেন? বাবু, এইসব আউল বাউলের ধর্মকর্ম জ্ঞান আছে নাকি? ওরা জাত ধর্ম কিছু মানে না, যে কেউ ওদের সঙ্গে মিশলে ওরা দলে টেনে নেয়, কোনো বাজ বিচার করে না, যত সব। কিন্তু সেবার যখন তোমাদের এখানে ছিলাম তখন তো গহর ওদের কথা কিছু বলেনি। বললে যে কমলীলতার গুণাগুণ সব প্রকাশ হয়ে পড়তো। সে কয়দিন বাবু আখড়ার ধারে কাছেও যাননি, আর যেই আপনি চলে গেলেন বাবু অমনি খাতা কাগজ কলম নিয়ে আখড়ায় গিয়ে ঢুকলেন। তাই নাকি? নবীনের কাছে প্রশ্ন করে করে শ্রীকান্ত শুনল যে দারিক বাউল গান বাঁধতে এবং ছড়া রচনা করতে সিদ্ধহস্ত, আর গহর এই প্রলোভনেই মজেছে। তাকে কবিতা শোনায়, তাকে দিয়ে ভুল সংশোধন করিয়ে নেয়। আর কমললতা একজন যুবতী বৈষ্ণবী, এই আখড়াতেই বাস করে। সে দেখতে ভালো, গান গায় ভালো, তার কথা শুনলে লোকে মুগ্ধ হয়ে যায়। বৈষ্ণব সেবায় গহর মাঝে মাঝে টাকা করিও দেয়। আখড়ার সাবেক প্রাচীর জীর্ণ হয়ে ভেঙে গিয়েছিল, গহর নিজের টাকায় তা মেরামত করিয়ে দিয়েছে। কাজটা সে তাদের সম্প্রদায়ের লোকের অগোচরে গোপনে করেছে। শ্রীকান্তর মনে পড়ল এই আখড়াটার কথা ছেলেবেলায় সে শুনেছিল। বহু বছর আগে মহাপ্রভুর কোনো এক ভক্ত এই আখড়ার প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকেই শিষ্য পরম্পরায় বৈষ্ণবেরা এখানে বাস করছে। আবার নতুন করে আখড়ার কথা শুনে শ্রীকান্তর মনে অত্যন্ত কৌতূহল জন্মালো। সে বলল, নবীন, জিয়াকে আখড়াটা আমাকে একবার দেখিয়ে দিতে পারবে? মাফ করবেন বাবু, আমার এখন মেলা কাজ পড়ে আছে, আর তাছাড়া আপনি তো এই দেশেরই মানুষ, চিনে যেতে পারবেন না। পথ আতকোষের বেশি নয়, ওই তো সামনের রাস্তাটা দিয়ে উত্তর মুখে গেলেই দেখতে পাবেন সামনে। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, দেখবেন সামনের দিঘির পারে বকুলতলায় বৃন্দাবন লীলাটা চলছে। দূর থেকে আওয়াজ কানে আসবে। হ্যাঁ। কি হয় সেখানে? কীর্তন? হ্যাঁ, দিন রাত খঞ্জনি করতালের কামাই নেই। সে তো বেশ ভালোই নবীন। হ্যাঁ, সেই যাই, আখড়া থেকে গহরকে ধরে আনি গে। যান যান, কিন্তু দেখবেন কমলীলতার কীর্তন শুনে নিজেই যেন আটকে যাবেন না। বলছো? দেখি শেষ অবধি কি হয়। কমললতা বৈষ্ণবীর আখড়ার উদ্দেশ্যে রওনা হলো শ্রীকান্ত। দুপুর গড়িয়ে তখন বিকেল নামছে। আখড়ার সন্ধান যখন মিলল তখন সন্ধে পেরিয়ে গেছে। অনেক দিনের পুরনো বকুল গাছটা সহজেই চোখে পড়ল তার। নিচে ভাঙাচোরা একটা বেদি আছে, কিন্তু লোকজন কাউকেই দেখা গেল না। খোল করতালের আওয়াজও কানে এলো না। একটা ক্ষীণ পথের রেখা এঁকে বেঁকে প্রাচীরের ধার ঘেঁষে নদীর দিকে গিয়েছে। শ্রীকান্ত ভাবল হয়তো ওদিকে কারোর সন্ধান মিলতে পারে। সেই পথ ধরেই এগোল সে। তার ভাবনাটা ভুল নয়। কিছু দূর এগিয়েই সে দেখতে পেল শ্যাওলা ধরা নদীর তীরে একটা পরিষ্কার জায়গায় বসে আছে গহর। তার সঙ্গে আরো একজন বসে আছেন। শ্রীকান্ত অনুমানে বুঝল ইনি নিশ্চয়ই বৈরাগী দারিক দাস। নদীর তীর বলে তখনও সন্ধ্যার অন্ধকার গাঢ়তর হয়নি। বাবাজিকে বেশ স্পষ্টই দেখতে পেল সে। লোকটিকে ভদ্র এবং উচ্চ জাতির বলেই মনে হল। শ্যামবর্ণ, রোগা, মাথায় চুল চূড়ার মতো করে সামনে বাঁধা, দাড়ি গোঁফ সামান্যই, চোখে মুখে একটা অস্বাভাবিক হাসির ভাব আছে। বয়সটা বোধ হয় 35-36-এর বেশি হবে না। শ্রীকান্তর উপস্থিতি টের পেল না তারা। কয়েক মুহূর্ত অপেক্ষা করে শ্রীকান্ত এবার ডাকল, গহর। এই যে গহর গোসাই, তোমায় ডাকছে যে। তা ওই তোমার শ্রীকান্ত, তাই তো? বাবাজি আমাকে হঠাৎ চিনলেন কি করে? ও চলবে না গোসাই, ও চলবে না। ক্রিয়াপদের শেষের ওই দন্তন্যটি বাদ দিতে হবে, তবে তো রস জমবে। বেশ, তাই না হয় দিলাম, কিন্তু হঠাৎ আমাকে চিনলে কি করে?
হঠাৎ চিনবো কেন? আরে তুমি যে আমাদের বৃন্দাবনের চেনা মানুষ গোসাই। তোমার চোখ দুটি যে রসের সমুদ্র, ও যে দেখলেই চোখে পড়ে। যেদিন কমললতা এলো, তারও এমনি দুটি চোখ, তারে দেখেই চিনলাম। কমল এসে সেই যে আপনার হলো, তার আর আদি অন্ত বিরহ বিচ্ছেদ কিচ্ছু রইল না। এই তো সাধনা গোসাই, একেই তো বলি রসের দীক্ষা। কমললতাকে দেখব বলেই তো এসেছি গোসাই। কই সে? দেখবে 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 তাকে, কিন্তু কিন্তু সে তোমার অচেনা নয় গোসাই। বৃন্দাবনে তাকে অনেকবার দেখেছ। হ্যাঁ, হয়তো হয়তো ভুলে গেছো তুমি, কিন্তু দেখলেই চিনবে, সেই কমললতা। ও গহর গোসাই, যাও না গো, যাও না, তাকে একবার ডেকে আনো না। বলো গে, শ্রীকান্ত তোমাকে দেখতে এসেছে। এক্ষুনি যাচ্ছি গোসাই, কমললতাকে নিয়ে আসছি আমি। গহর বুঝি আমার সমস্ত কথা তোমাকে বলেছে গোসাই? হ্যাঁ, সমস্ত বলেছে। সেই যে তুমি যেবার তার কাছে এসেছিলে গো, সে সময় তাকে জিজ্ঞাসা করলাম, গোসাই 6-7 দিন আসনি কেন? সে বলল, শ্রীকান্ত এসেছিল। তুমি যে খুব তাড়াতাড়ি আবার আসবে তাও বলেছে আমাকে। তুমি বর্মা দেশে যাবে তাও জানি। বাবাজিকে বেশ ভালো লাগলো শ্রীকান্ত। তাকে অসাধু প্রকৃতির লোক বলে মনে হলো না। মানুষটি বেশ সরল, তবে একটু খ্যাপাটে গোছে। হয়তো কবিতা ও বৈষ্ণব রসচর্চায় মানুষটি কিঞ্চিত বিভ্রান্ত। কিছুক্ষণ পরে গহর গোসাইয়ের সঙ্গে কমললতা এসে উপস্থিত হল। বয়স 30-এর বেশি নয়, শ্যামবর্ণ, আঁটো সাঁটো ছিপছিপে গড়ন, হাতে কয়েক গাছি চুড়ি, হয়তো পিতলের, সোনারও হতে পারে। চুল ছোট নয়, গেরো দেওয়া পিঠির উপর ঝুলছে, গলায় তুলসীর মালা, হাতে থলির মধ্যেও তুলসীর জপমালা। ছাপছপের খুব বেশি আড়ম্বর নেই, কিংবা হয়তো সকালের দিকে ছিল, এবেলায় কিছু কিছু মুছে গেছে। ওর মুখের দিকে তাকিয়ে কিন্তু আশ্চর্য হয়ে গেল শ্রীকান্ত। সবিস্ময় মনে হলো এই চোখ মুখের ভাবটা যেন পরিচিত, এবং চলার ধরনটাও যেন আগেও কোথাও দেখেছে সে। বৈষ্ণবী এবার কথা বলল। সে যে খুব একটা নিচে স্তরের লোক নয়, তার কথাতেই তা পরিষ্কার। সে কিছুমাত্র ভূমিকা করল না, সোজা শ্রীকান্তর দিকে তাকিয়ে বলল, কি গোসাই, চিনতে পারলে? না, চিনতে ঠিক পারিনি, কিন্তু কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। দেখেছ গো, দেখেছ, বৃন্দাবনে বড় গোসাইজির কাছে। খবরটা এখনো শোনোনি? তা শুনেছি বটে, কিন্তু জন্মেও কখনো আমি বৃন্দাবনে যাইনি তো। গেছো বই কি গো, অনেক কালের কথা তো, হঠাৎ করে মনে পড়ছে না। সেখানে গরু চড়াতে, ফল পেড়ে আনতে, বনফুলের মালা গেঁথে আমাদের গলায় পরাতে সব ভুলে গেলে? কথা বলতে বলতে ঠোঁট চেপে মৃদু মৃদু হাসতে লাগলো কমললতা। শ্রীকান্ত বুঝল যে সে তামাশা করছে, কিন্তু তাকে না বড় গোসাইজিকে সেটা ঠিক ঠাহর করতে পারল না সে। নাও গো গোসাই, রাত হয়ে আসছে, আর জঙ্গলে বসে থাকা কেন? এখন ভেতরে চলো দেখি। ভেতরে? না থাক, জঙ্গলের পথে আমাদেরও অনেকটা ফিরতে হবে, বরং কাল আবার আসবো। হ্যাঁ গো গোসাই, তোমাকে এখানকার সন্ধান কে দিল গো? নবীন বুঝি? হ্যাঁ, সেই দিয়েছে। কমলিলতার খবর বলেনি? হ্যাঁ, তাও বলেছে। বৈষ্ণবীর জাল ছিঁড়ে হঠাৎ বার হওয়া যায় না, এ কথা বলে তোমাকে সাবধান করে দেয়নি? হ্যাঁ, তাও দিয়েছে অবশ্য। নবীন হুঁশিয়ার মাঝি, তার কথা না শুনে তুমি কিন্তু ভালো করনি। কেন বলো তো? গহর গোসাই বলেছে তুমি নাকি বিদেশে যাচ্ছ চাকরি করতে। তোমার তো কেউ নেই গো, চাকরি করবে কেন? তবে কি করব শুনি? আমরা যা করি তাই করবে।
গোবিন্দজির প্রসাদ তো আর কেউ কেড়ে নিতে পারবে না। তা তো জানি, আর বৈরাগীগিরি আমার নতুনও নয়। বুঝেছি। তা ধাতে সইল না বুঝি? না, এসব বেশি দিন সয় না। তবে তোমার কম দিনই ভালো। আচ্ছা, ভেতরে এসো, ওদের সঙ্গে ভাব করিয়ে দি। এখানে কমলের বোন আছে। তা শুনেছি, কিন্তু অন্ধকারে ফিরবো কি করে? অন্ধকারে ফিরতেই বা তোমাকে আমরা দেব কেন? অন্ধকার কাটবে গো, ঠিক কাটবে। তখন না হয় যেও। এখন ভেতরে এসো। যথা আজ্ঞা। চলো তবে ভেতরেই যাই। গৌর 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 গৌর। ভেতরে এসে শ্রীকান্ত দেখল যে কমললতার কথা একেবারেই মিথ্যে নয়। সেখানে কমলের বোনই বটে। নানা বয়সের বৈষ্ণবীরা নানা কাজে ব্যস্ত। কেউ দুধ জাল দিচ্ছে, কেউ ক্ষীর তৈরি করছে, কেউ নাড়ু পাকাচ্ছে, কেউ ময়দা মাখছে, কেউ ফলমূল কাটছে। এসব ঠাকুরের রাত্রের ভোগের ব্যাপার। একজন অপেক্ষাকৃত অল্প বয়সী বৈষ্ণবী এক মনে বসে ফুলের মালা গাঁথছে এবং তারই কাছে বসে আরেকজন নানা রঙের ছাপানো ছোট ছোট কাপড় সযত্নে গুছিয়ে রাখছে। সম্ভবত শ্রী শ্রী গোবিন্দ কাল স্নানের শেষে পরিধান করবেন। কেউই বসে নেই। তাদের কাজের আগ্রহ একাগ্রতা দেখলে আশ্চর্য হতে হয়। সকলেই শ্রীকান্তর দিকে তাকিয়ে দেখল, কিন্তু মুহূর্তের জন্য। কৌতূহলের অবসর নেই। সকলেরই ঠোঁট নড়ছে। বোধহয় মনে মনে নাম জপ চলছে। দুটো একটা করে প্রদীপ জ্বলতে শুরু করেছে। কমললতা বলল, চলো গো ঠাকুর, নমস্কার করে আসবে। আচ্ছা, ভালো কথা, তোমাকে কি বলে ডাকবো বলো তো? নতুন গোসাই বলে ডাকলে হয় না? কেন হবে না? তোমাদের এখানে গহর পর্যন্ত যখন গহর গোসাই হয়েছে, তখন আমি তো বামুনের ছেলে। কিন্তু আমার নিজের নামটা কি দোষ করলো? তার সঙ্গে একটা গোসাই জুড়ে দাও না। সে হয় না ঠাকুর, হয় না। ও নামটা আমার ধরতে নেই গো, অপরাধ হয়। তুমি এসো। তা যাচ্ছি, কিন্তু অপরাধটা কিসের শুনি? আহা, কিসের তা শুনে তোমার কি হবে বাপু? আচ্ছা মানুষ তো। যে বৈষ্ণবীটি মালা গাঁথছিল সে ফিক করে হেসে ফেলে মুখ নিচু করল। ঠাকুর ঘরে কালো পাথর এবং পিতলের অনেকগুলো রাধাকৃষ্ণের যুগল মূর্তি। ওখানেও জন ৫-৬ বৈষ্ণবী কাজে নিযুক্ত। আরতির সময় হয়ে এসেছে, কারণ নিঃশ্বাস ফেলার অবকাশ নেই। যথারীতি ভক্তি ভরে প্রণাম করে বেরিয়ে এলো শ্রীকান্ত। ঠাকুর ঘরটি ছাড়া অন্য সব ঘরগুলি মাটির হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বিনা আসনে কোথাও বসতেই সংকোচ হয় না। তবু কমললতা পূবের বারান্দার একধারে আসন পেতে দিয়ে বলল, বসো, তোমার থাকবার ঘরটা আমি একটু গুছিয়ে আসি। আমাকে আজ এখানেই থাকতে হবে নাকি? কেন, ভয় কি? আমি থাকতে তোমার কোনো কষ্ট হবে না। কষ্টের জন্য নয়, কিন্তু গহর রাগ করবে যে। সে ভার না হয় আমি নিলাম। আমি ধরে রাখলে তোমার বন্ধু একটুও রাগ করবে না। আচ্ছা, তুমি এই মঠের কর্ত্রী নাকি? গোবিন্দ গোবিন্দ, আমরা সবাই গোবিন্দজির দাসী। কেউ ছোট বড় নেই। এক একজনের এক একটা ভার। আমার ওপর প্রভু এই ভার দিয়েছেন। অমন কথা কখনো মুখেও এনো না যেন। বেশ, তাই হবে। আচ্ছা, বড় গোসাই, গহর গোসাই এদের দেখছি না কেন? তারা তো নদীতে স্নান করতে গেছেন গো, এই এলেন বলে। এই রাত্রে নদীতে? আচ্ছা, আমাকে স্নান করালে না কেন? আমরা কাউকে স্নান করাই নে গো, তারা আপনিই করে। ঠাকুরের দয়া হলে তুমিও একদিন করবে। সেদিন মানা করলেও শুনবে না। গহর ভাগ্যবান, কিন্তু আমার তো টাকা নেই, আমি গরিব লোক। আমার প্রতি ঠাকুরের দয়া হবে না। গহর গোসাই যাই হন, কিন্তু তুমিও গরিব নও। নিজের টাকা দিয়ে যে পরের কন্যাদায় উদ্ধার করে, ঠাকুর তাকে গরিব ভাবে না। তোমার উপরেও দয়া হওয়া আশ্চর্য নয়। কন্যাদায় উদ্ধারের খবরটা তুমি কোথায় পেলে?
আমাদের 5 বাড়িতে ভিক্ষে করতে হয়। আমরা সব খবরই শুনতে পাই। যাই, ঠাকুরের ভোগের সময় হলো। আজ তোমাদের বিশাল ব্যাপার স্যাপার মনে হচ্ছে। ঠাকুরের জন্য থালার পর থালা ভোগ যাচ্ছে। আজ কি বিশেষ পর্ব টর্ব কিছু আছে নাকি? না গো না, কোনো পর্ব টর্ব নেই। এ আমাদের প্রতিদিনের ব্যাপার। ঠাকুরের দয়ায় অভাব কখনো হয় না। বাহ, সে তো আনন্দের কথা। কিন্তু আয়োজনটা বোধহয় রাত্রেই বেশি করে করতে হয় নাকি? না না, ঠাকুরের সেবার সকাল সন্ধ্যা বলে কিছু নেই। দয়া করে যদি 2 দিন থাকো, নিজেই সব দেখতে পাবে। দাসীর দাসী আমরা। ওর সেবা করা ছাড়া সংসারে আর তো আমাদের কোনো কাজ নেই। সারাদিন তোমাদের কি করতে হয়? এই এসে যা দেখলে তাই। বাটনা বাটা, কুটনো কোটা, দুধ জাল দেওয়া, মালা গাঁথা, কাপড় রং করা, এমনই অনেক কিছু করতে হয় আমাদের। কিন্তু এসব তো কেবল ঘর গৃহস্থালির কাজ, সব মেয়েরাই করে। তোমরা ভজন সাধন করো কখন? এই তো আমাদের ভজন সাধন গো। তার দাসীগিরির চেয়ে বড় সাধনা আমরা পাবো কোথায় গোসাই? তোমার বাড়ি কোথায় কমললতা? গাছতলায় গো, গাছতলায়। কিন্তু গাছতলা তো আর চিরকাল ছিল না। তখন ছিল ইট কাঠের তৈরি কোনো একটা বাড়ির ছোট্ট একটা ঘর। কিন্তু সে গল্প করার তো এখন সময় নেই গোসাই। এসো তো আমার সঙ্গে, তোমার নতুন ঘরটা দেখিয়ে দিই। এই যে তোমার ঘর গোসাই। ওই বাঁশের আলনায় একটা পরিষ্কার তসরের কাপড় রয়েছে। ওইটি পরে ঠাকুর ঘরে এসো, দেরি করো না যেন। শ্রীকান্তকে তার ঘর আর পোশাক দেখিয়ে দিয়ে দ্রুত পায়ে মন্দিরের দিকে চলে গেল কমললতা। ঘরের একধারে ছোট একটি তক্তপোষে বিছানা পাতা রয়েছে। কাছেই জলচৌকির উপরে রাখা কয়েকটি বই এবং 1 থালা বকুল ফুল। এইমাত্র প্রদীপ জেলে কেউ বোধহয় ধূপধুনো দিয়ে গেছে। তার গন্ধ এবং ধোঁয়ায় ঘরটি তখনও পূর্ণ হয়ে আছে। ভারী ভালো লাগলো শ্রীকান্ত। সারাদিনের ক্লান্তি তো ছিলই, তাছাড়া ঠাকুর দেবতার উপর কোনোদিনই কোনো আকর্ষণ তার ছিল না। সুতরাং কাপড় ছেড়ে ঝুপ করে বিছানায় শুয়ে পড়ল সে। ঘরদোর, এই আখড়া, এখানকার মানুষজন সব যেন তার কত কালের পরিচিত। এতটুকু সংকোচ হল না তার। বোধহয় একটু তন্দ্রা এসে গিয়েছিল। হঠাৎ কোনো এক নারী কণ্ঠ দরজার বাইরে ডাক দিল। নতুন গোসাই, ও নতুন গোসাই, কে কে? মন্দিরে যাবে না? ওরা তোমাকে ডাকছেন যে। ও হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ধর্মর করে উঠে বসল শ্রীকান্ত। মন্দিরা সহযোগে কীর্তন গান কানে এলো তার। গায়িকাকে চোখে দেখতে না পেলেও সেই মধুর এবং সুস্পষ্ট কণ্ঠ শুনে শ্রীকান্ত বুঝতে পারল এ নিশ্চয়ই কমললতা। নবীনের বিশ্বাস সেই মিষ্ট স্বরই তার প্রভুকে মজিয়েছে। শ্রীকান্তরও মনে হলো তা একেবারেই অসম্ভবও নয়। মন্দিরে ঢুকে নিঃশব্দে এক ধারে গিয়ে বসল শ্রীকান্ত। কেউ তাকিয়ে দেখল না। সকলের দৃষ্টি রাধাকৃষ্ণের যুগল মূর্তির দিকে স্থির হয়ে আছে। তাদের মাঝখানে দাঁড়িয়ে কমললতা কীর্তন করছে। তার 2 চোখে ঝরঝর করে অশ্রু ঝরছে। ভাবের গুরুভারে তার কণ্ঠস্বর মাঝে মাঝে ভেঙে যাচ্ছে। এই ভাবরসের রসিক সে নয়, কিন্তু তারও মনের ভেতরটা হঠাৎ যেন কেমন করে উঠল। শ্রীকান্তর মনে হলো ওই পাথরের মূর্তি সত্যিই চোখ মেলে তাকিয়ে আছে এবং কান পেতে কীর্তনের সমস্ত মাধুর্য উপভোগ করছে। ভাবের এই মুহূর্তকে সে চিরকালই ভয় পায়। ব্যস্ত হয়ে বাইরে চলে এলো শ্রীকান্ত। কেউ তাকে লক্ষ্যও করল না। বাইরে এসে উঠোনে গহরের সঙ্গে দেখা। তার পায়ের আওয়াজে গহর মুখ তুলে চাইল বটে, কিন্তু সে দৃষ্টি যেন তাকে পেরিয়ে কোনো সুদূরের বাঁকে গিয়ে মিলিয়ে গেছে। গহরকে ডাকল না শ্রীকান্ত। ঘরে এসে আলো নিভিয়ে শুয়ে পড়ল সে। কতক্ষণ ঘুমিয়েছিল জানে না শ্রীকান্ত। হঠাৎ তার মনে হলো বহুদূর থেকে যেন এক কণ্ঠস্বর ভেসে আসছে। কে কে?
ও তুমি? হ্যাঁ গো হ্যাঁ, এত ঘুমোতেও পারো? তো জেগে থেকেও কিছু লাভ হতো কি? তবু সময়টার একটু সদ্ব্যবহার হলো, এই যা। তা না হয় বুঝলাম, কিন্তু ঠাকুরের প্রসাদ পাবে না যে, ঘুমোচ্ছ যে বড়। জানি বিঘ্ন ঘটবে না, প্রসাদ পাবই। আমার সন্ধ্যাবেলাকার বন্ধু রাত্রেও আমাকে পরিত্যাগ করবে না। সে দাবি বৈষ্ণবের, তোমাদের নয়। তোমরা তো তাকে বিশ্বাসই করো না। আশা যদি দাও তাহলে বৈষ্ণব হতে কতক্ষণ? তুমি গহরকে পর্যন্ত গোসাই বানিয়েছ, আর আমি কি এত অবহেলার? হুকুম করলে বৈষ্ণবের দাসানুদাস হতেও রাজি আছি। বৈষ্ণবদের সম্বন্ধে তামাশা করতে নেই গোসাই, তাতে অপরাধ হয়। গহর গোসাইকেও তুমি ভুল বুঝেছ। তার নিজের লোকেরাও তাকে কাফের বলে, কিন্তু তারা জানে না সে খাঁটি মুসলমান। বাপ পিতামহর ধর্মবিশ্বাস সে ত্যাগ করেনি গো। কিন্তু তার ভাব দেখে তো তা মনে হয় না। সেইটাই বড় আশ্চর্য। না, আর দেরি করো না, প্রসাদ নেবে এসো। আচ্ছা থাক, তোমার প্রসাদ না হয় এখানেই দিয়ে যাই, কি বলো? আপত্তি নেই, কিন্তু গহর কোথায়? সে থাকে তো দুজনকে একসঙ্গেই দাও না। গহর গোসাই যে নেই, চলে গেছে। কখন চলে গেছে তা আমরা জানতেও পারিনি। গহরকে তো দেখলাম সে উঠোনে বসে। আচ্ছা, তাকে কি তোমরা ভেতরে যেতে দাও না? না, তিনি বাইরেই থাকেন। আমার তামাশাতে তুমি রাগ করলে কমললতা, কিন্তু তোমাদের ঠাকুরের সঙ্গে তোমরা তামাশা করছো না। গহরের মতো এমন এক ভাবের মানুষকেও শুধুমাত্র জাতপাতের দোহাই দিয়ে বাইরে রেখে দিলে। তার রূপ আজ আমি দেখেছি কমললতা। সে আমার চেনা গহর ছিল না। তোমরা তার ভাব বোঝনি। অতিথি সেবার ত্রুটি হবে নতুন গোসাই, কিন্তু এখানকার সমস্তই ঠাকুরের প্রসাদ। তুমি একটু অপেক্ষা করো, আমি প্রসাদ নিয়ে আসছি। ভয় নেই গো সন্ধ্যাবেলার বন্ধু, ভয় নেই। বৈষ্ণব না হয়েও তোমার নতুন গোসাইজির রসবোধ আছে। কি আনবে আনো, ফিরে এসে দেখবে প্রসাদের কণাটুকু অবশিষ্ট নেই। ঠাকুরের প্রসাদ তো অমনি করেই খেতে হয় গো। পরদিন খুব ভোরবেলা কাসর ঘণ্টা এবং কীর্তনের শব্দে শ্রীকান্তর ঘুম ভেঙে গেল। তারপরে সারাদিন ধরে সেই পুজো পাঠ, ঠাকুর সেবা, ভজন কীর্তনের মধ্যে দুপুরবেলায় কোনো এক ফাঁকে কমললতাকে একলা পেয়ে শ্রীকান্ত বলল, আচ্ছা, একটা কথা সত্যি করে বলো তো, তোমাদের ভগবানের প্রতীক এই যে পাথরের মূর্তি। কি বলো গো নতুন গোসাই, প্রতীক কি গো? উনি যে সাক্ষাৎ ভগবান, এমন কথা আর কখনো মুখেও এনো না। আমি তো জানি না, তাই জিজ্ঞেস করছি। তোমরা কি সত্যি ভাবো যে এই পাথরের মূর্তির মধ্যে ভগবানের শক্তি এবং চৈতন্য রয়েছে? শোনো কথা, ভাবতে যাব কিসের জন্যে গো? এটাই যে সত্যি। তোমরা একাই বুঝি চৈতন্যের হদিশ পেয়ে বসে আছো। তিনি কোথায় থাকতে পারেন, কোথায় পারেন না, তা বুঝি তোমরাই ঠিক করে দেবে? কে বলল পাথরের মধ্যে তার জায়গা হবে না? হয় গো হয়, ভগবানের কোথাও থাকতে বাধা পড়ে না গো। নইলে তাকে ভগবান বলতে যাব কেন বলো তো? কি গোসাই, কি হলো? কথা বলছো না যে? ভাবছি। কি এত ভাবছো গো? তোমাকে ভাবছি। ইস, আমার সৌভাগ্য বড় কম নয় দেখছি। তবুও তো থাকতে চাও না। কোথায় কোন বর্মাদের দেশে চাকরি করতে চলে যাবে বলছো? আচ্ছা, চাকরি করবে কেন শুনি? আমার তো মঠের জমি জমাও নেই, মুগ্ধ ভক্তের দলও নেই। খাবো কি শুনি? ঠাকুর খাওয়াবেন? সে আশা দুরাশা, কিন্তু তোমাদেরও যে ঠাকুরের ওপর খুব একটা ভরসা আছে তাও তো মনে হয় না। নইলে খাবার জন্য ভিক্ষে করতে যাবে কেন?
তাঁর কাছেই তো যাই গো, দেবার জন্যে হাত বাড়িয়ে দৌড়ে দৌড়ে তিনিই যে দাঁড়িয়ে থাকেন। নইলে আমাদের নিজেদের গরজ নেই গো, না খেয়ে শুকিয়ে মরতাম, তবু যেতাম না। কমললতা, তোমার দেশ কোথায়? কালকেই তো বলেছি গোসাই, ঘর আমার গাছতলায়, দেশ আমার পথে পথে। তাহলে গাছতলায় আর পথে পথে না থেকে মঠে থাকো কিসের জন্যে? অনেকদিন তো পথে পথেই ছিলুম গোসাই, সঙ্গী পাই তো আবার একবার পথে সম্বল করব। তোমার সঙ্গীর অভাব এ কথা বিশ্বাস হয় না কমললতা। যাকে ডাকবে সেই রাজি হবে। তোমাকে ডাকছি নতুন গোসাই, রাজি হবে? হ্যাঁ, রাজি। নাবালক অবস্থায় যে লোক যাত্রার দলকে ভয় করেনি, সাবালক অবস্থায় তার বোষ্টমী কি কিসের ভয়? ও বাবা, যাত্রার দলেও ছিলে বুঝি? হ্যাঁ, ছিলাম তো। তাহলে নিশ্চয়ই গানও গাইতে পারো? না, অধিকারী অতটা দূর এগোতে দেয়নি, তার আগেই জবাব দিয়েছিল। তবে তুমি অধিকারী হলে কি হতো বলা যায় না। আমিও জবাব দিতুম। সে যাক, এখন আমাদের একজন জানলেই কাজ চলে যাবে। এদেশে যেমন তেমন করেও ঠাকুরের নাম নিতে পারলে ভিক্ষের অভাব হয় না। চলো না গোসাই, বেরিয়ে পড়া যাক। বলেছিলে শ্রী বৃন্দাবন ধাম কখনো দেখনি, চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি। অনেক দিন ঘরে বসে কাটলো, পথের নেশা আবার যেন টানতে চায়। সত্যি করে বলো না, যাবে নতুন গোসাই? পরিচয় তো এখনো আমাদের 24 ঘন্টা পার হয়নি, এর মধ্যেই আমাকে এতটা বিশ্বাস হলো কি করে? তুমি বুঝি বিশ্বাস করো না? বেশ, পথে নামো একবার। আমার বিশ্বাস, পথে প্রবাসে আমাকেও তোমার অবিশ্বাস হবে না। কাল কাল পঞ্চমী, বেরিয়ে পড়বার শুভ দিন। চলো। আর পথের ধারে রেলের পথ তো রইলই, ভালো না লাগলে ফিরে এসো, আমি বারণ করব না। নতুন গোসাই, আপনার ঘরে প্রসাদ দিয়েছি, চলো তোমার ঘরে গিয়ে বসি গে। আমার ঘর? বেশ, তাই ভালো। ঘরে এসে খেতে বসল শ্রীকান্ত, কিন্তু কমললতার সঙ্গে পালানোর ষড়যন্ত্রটা আর জমল না। কে একজন অত্যন্ত জরুরি কাজে কমললতাকে ডেকে নিয়ে গেল, সুতরাং একা মুখ বুজে সেবা সমাপ্ত করতে হলো। খাওয়ার পরে বাইরে এসে কাউকেই দেখতে পেল না শ্রীকান্ত। বাবাজি দ্বারিকা দাসী বা গেলেন কোথায়? খুঁজতে খুঁজতে আশ্রমের বাইরে চলে এলো সে। সেই শ্যাওলা পড়া নদীটার পাশে একা একা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সবে অন্যদিকে যাওয়ার কথা ভাবছে, এমন সময় আড়াল থেকে একটা লোক তার কাছে এসে দাঁড়ালো। লোকটির বয়স হয়তো বছর 32, খর্বাকৃতি রোগা গড়ন, গায়ের রংটা খুব কালো নয় বটে, কিন্তু মুখের নিচের দিকটা যেমন অস্বাভাবিক রকমের ছোট, চোখের ভুরু দুটো তেমন অস্বাভাবিক রকমের দৈর্ঘ্যে প্রস্থে বিস্তীর্ণ, গলাজোড়া মোটা তুলসীর মালা, পোশাক পরিচ্ছদ অনেকটা বৈষ্ণবদের মতো, কিন্তু যেমন ময়লা তেমনি জীর্ণ। এই যে মশাই, শুনছেন? আজ্ঞা করুন। আপনি এখানে কবে এসেছেন শুনতে পারি কি? পারেন, কাল বিকেলে এসেছি। রাত্রিরে আখড়াইতে ছিলেন বুঝি? হ্যাঁ, তাই ছিলাম। হ্যাঁ, কিন্তু আপনি তো বৈষ্ণব নন, আখড়ার মধ্যে আপনাকে থাকতে দিল যে? সে খবর তাঁরাই জানেন, তাদের জিজ্ঞাসা করবেন। তা কমলীলতা থাকতে বললো বুঝি? হ্যাঁ, সেই আমাকে থাকতে দিয়েছে। ঠিক ধরেছি। ওর আসল নাম কি জানেন? হ্যাঁ, উষাঙ্গিনী, বাড়ি সিলেটে, কিন্তু দেখায় যেন ও কলকাতার মেয়ে মানুষ। আমার বাড়িও সিলেটে, গাঁয়ের নাম হচ্ছে মামুদপুর। শুনবেন ওর স্বভাব চরিত্র? শুনবেন না, তাতে আমার কোনো দরকার নেই, কিন্তু আপনি সব আমাকে বলছেন কেন? কমললতার সঙ্গে আপনার কি কোনো সম্বন্ধ আছে? আলবাত আছে। কি সম্পর্ক শুনি? ও আমার পরিবার হয়, ওর বাপ নিজে থেকে আমাদের কণ্ঠী বদল করিয়াছিল, তার সাক্ষী আছে। আপনারা কি জাত?
আমরা হলুম দ্বাদশ তিলি। আর কমললতারা? ওরা ওরা তো শুঁড়ি, ওদের জলে আমরা পা ধুই নে। ওকে একবার ডেকে দিতে পারেন? না, আমি পারবো না। আখড়ায় সবাই যেতে পারে, ইচ্ছে হলে আপনিও পারেন। তাই যাব মশাই, তাই যাব। দারোগাকে 2 পয়সা খাইয়ে রেখেছি, পেয়াদা সঙ্গে করে একেবারে ঝুঁটি ধরে টেনে বার করে আনবো। বাবাজির বাবাও রাখতে পারবে না, শালা রাস্কেল কোথাকার। যাক, আমি এখন আসি। বলি একবার ডেকে দিলে কি শরীর ক্ষয়ে যেত নাকি? ভদ্রলোক। আখড়ার দিকে হেঁটে গেল শ্রীকান্ত। আর ফিরে তাকাতে ভরসা হলো না তার। পাছে রাগের বশে এই অতি দুর্বল লোকটার গায়ে হাত দিয়ে ফেলে, এই ভয়ে একটু দ্রুত পায়েই প্রস্থান করল সে। এর জন্যই কি কমললতা বৈষ্ণবী পালাতে চেয়েছিল? হয়তো তাই। মনটা তার বিগড়েছিল। ঘরের মধ্যে একটি জলচৌকির উপরে গুটি কয়েক বৈষ্ণব গ্রন্থাবলী সযত্নে সাজানো ছিল। তারই একখানা হাতে নিয়ে প্রদীপটা মাথার কাছে এনে বিছানায় শুয়ে পড়ল সে। বৈষ্ণব বই পড়ার ইচ্ছে তার নেই। নিজের মনের ভাবটাকে চাপা দিতে চাইছিল সে। কমললতা সেই যে গিয়েছে আর ফিরে আসেনি। ঠাকুরের সন্ধ্যারতি যথারীতি আরম্ভ হল। তার মধুর কণ্ঠ বারবার কানে আসতে লাগলো এবং ঘুরে ফিরে কেবল মনে হতে লাগলো যে কমললতা তার কোনো খবর নেয়নি। আরতি ও কীর্তন এবার শেষ হলো। কালকের সেই বৈষ্ণবী এসে আজও বহু যত্নে প্রসাদ রেখে গেল। নতুন গোসাই, আপনার প্রসাদ রেখে গেলুম। কিন্তু কমললতা এলো না। বাইরেটা ক্রমশ শান্ত হয়ে এলে আহার করে হাত মুখ ধুয়ে প্রদীপ নিভিয়ে শুয়ে পড়ল শ্রীকান্ত। ঘুমিয়েও পড়েছিল সে। রাত তখন বেশ গভীর। হঠাৎ তার কানে গেল, নতুন গোসাই, ও নতুন গোসাই, নতুন গোসাই। কে? আমি গো, আমি। না না, আলো ছিল না, অন্ধকারে চোখ শুয়ে যাবে। সন্ধে থেকে আসেনি বলে রাগ করেছ গোসাই? তা একটু করেছি বই কি। মনের মধ্যে ওই লোকটা তোমাকে কি বলছিল গো? তুমি দেখেছিলে নাকি? ভালো। সে বলছিল সে নাকি তোমার স্বামী হয়। তোমাদের সামাজিক আচার মতে তুমি তার কণ্ঠী বদল করা পরিবার। তুমি বিশ্বাস করেছ? না, বিশ্বাস করিনি। আমার যা তার স্বভাব চরিত্রের দিকে ইঙ্গিত করেনি সে? হ্যাঁ, তাও করেছে। শুনবে, শুনবে আমার ছেলেবেলার ইতিহাস? শুনতে চাও? কিন্তু কিন্তু হয়তো তোমার ঘেন্না হবে। তবে থাক, ও কথা আমি শুনতে চাই না। কেন চাও না বলো তো? তাতে কি লাভ কমললতা? তোমাকে আমার ভারী ভালো লেগেছে, কিন্তু আমি কাল চলে যাব। হয়তো আর কখনো আমাদের দেখাও হবে না। নিরর্থক আমার এই ভালো লাগাটুকু নষ্ট করে ফেলে কি লাভ হবে বলো তো? কই, কথার জবাব দিলে না যে? কি ভাবছো? ভাবছি কাল তোমাকে যেতে দেব না। তাহলে কবে যেতে দেবে? যেতে কোনোদিনই দেব না। না, আজ থাক, অনেক রাত হলো। তুমি ঘুমো। মশারিটা ভালো করে গোঁজা আছে তো? কি জানি, আছে বোধহয়। আছে বোধহয়? বাহ, বেশ তো। দাঁড়াও দেখি, আমি গুঁজে দিয়ে যাই। নাও, ঘুমো গোসাই। এবার আমি চললাম। পা টিপে টিপে আস্তে আস্তে শ্রীকান্তর ঘর থেকে বেরিয়ে গেল কমললতা। বাইরে থেকে অত্যন্ত সাবধানে দরজাটা বন্ধ করে দিল সে। পরদিন সকালে উঠে শ্রীকান্তর মনটা বেশ হালকা লাগলো, যদিও তার বিশেষ কোনো কারণ খুঁজে পেল না সে। আজ বেশ সকাল সকাল কমললতার দেখা মিলল। হাতের থালায় সাজানো ফুলগুলো নিশ্চয়ই সদ্য সদ্য গাছ থেকে তুলে এনেছে সে। কি গো, ঘুম ভাঙলো নতুন গোসাই? তুমি ঘুমোও না কমললতা? কাল কত রাতে এখান থেকে গেলে,
আজ আবার এর মধ্যেই স্নান শেষ? তোমার কি ঘুম পায় না? আমার ঘুম তো সেই কবেই ভেঙে গেছে গো। যাকে তুমি রাধা মাধবকে প্রণাম করে এসো, ততক্ষণে তোমার ঘরটা গুছিয়ে ফেলি। বৈষ্ণবীর হাসিখানা আজ এত ম্লান দেখছি যে। মাধব দণ্ড দিয়েছেন বুঝি? দণ্ড তো আমার নিয়তি দিয়েছে। গোবিন্দজি আছেন বলে বেঁচে আছি গো গোসাই। আমার কপালের কথা শুনবে গোসাই? তোমাকে বলে দুদণ্ড শান্তি পেতে পারি গো। না কমললতা, তোমার অতীত আমি শুনতে চাই না। আমি কোথাকার কে সে কাহিনী আমাকে নাই বা বললে। তবে শুনলেও যে ঘৃণা করব এমনটা নয়। আচ্ছা গোসাই, তুমি পূর্বজন্ম পরজন্ম এসবে বিশ্বাস করো? না, করি না। সেসব তেমন একটা দরকারও পড়েনি। একটা ঘটনা তোমাকে বলবো, বিশ্বাস করবে? ঠাকুরের দিকে মুখ করে বলছি, তোমাকে একটুও মিথ্যে বলবো না। করব গো কমললতা, করব। ঠাকুরের দিব্যি না করে বললেও তোমাকে আমি বিশ্বাস করব। নিশ্চিন্তে বলো। গহর গোসাইয়ের মুখে যখন প্রথম তোমার কথা শুনলাম, মনে মনে ভাবলাম, এ আবার কেমন ধারা বামুন বন্ধু যে অনায়াসে মুসলমানের ঘরে পড়ে রইল। কারও ভয় করল না? তার কি কোথাও কেউ নেই নাকি? তারপর তোমার নামটা যখন শুনলাম, বুকের ভেতরটায় ঠিপ ঠিপ করতে লাগলো। তুমি হয়তো ভাববে, এমন মানুষ তো দেখিনি, এরা নাম শুনেই যে পাগল হয়। কিন্তু জানো গোসাই, শুধু নাম শুনেই মেয়ে মানুষ পাগল হয়। তোমার নাম শুনে আমি পাগল হয়েছি। তারপরে নিজেও হাসতে লাগলুম, কিন্তু ভুলতে আর পারলুম না। সব কাজকর্মেই কেবল একটা কথাই মনে হতো, তোমাকে নিজের চোখে কবে দেখতে পাবো। সবে পরশু সন্ধ্যায় তো তুমি এসেছো, কিন্তু আজ আমার চেয়ে বেশি এই সংসারে তোমাকে আর কেউ ভালোবাসে না। পূর্বজন্ম সত্যি না হলে এমন অসম্ভব কাণ্ড কি কখনো একটা দিনের মধ্যে ঘটতে পারে? আমি জানি তুমি থাকতে আসোনি, আর থাকবেও না। যত প্রার্থনাই জানাই না কেন, তুই একদিন পরেই তুমি চলে যাবে। কিন্তু আমি যে কতদিনে এই ব্যথা সামলাবো তাই কেবল ভাবি। আঁচল দিয়ে চোখ মুছল কমললতা। তার কথা শুনে চুপ করে গেল শ্রীকান্ত। এত অল্প সময় এমন স্পষ্ট এবং প্রাঞ্জল ভাষায় রমণীর প্রণয় নিবেদনের কাহিনী এর আগে কখনো বইতেও পড়েনি, লোকের মুখেও শোনেনি সে। মনে মনে শিউরে উঠল সে। না, এখানে আর থাকা চলবে না, তাকে পালাতেই হবে। যুবতী রমণীর প্রণয় ভিক্ষাও যে পুরুষের কাছে এত অরুচিকর হতে পারে তার ধারণাও ছিল না। মাঝে মাঝে নিজের কপাল দেখে সে হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারে না শ্রীকান্ত। তাকে নিশ্চুপ দেখে কমললতা বলে উঠল, এই চা, তোমার জন্য যে চা নিয়েছি গোসাই, দেওয়া হলো না তো? চা? বলো কি, কোথায় পেলে? শহরে লোক পাঠিয়েছিলাম, যাই তৈরি করে আনি গে, কোথাও পালিয়ে যেও না যেন। আমি চা ভালোবাসি বলে তুমি শহরে লোক পাঠালে? তোমাদের আশ্রমে তো চা পানের রীতি নেই কমললতা। আশ্রমের অন্যরা এতে রুষ্ট হবেন না? হাসছো কেন? হ্যাঁ, তখন থেকে হাসছো কেন বলো তো? তাছাড়া চা বানাবেই বা কে? তোমরা বানাতে জানো? আনাতে যখন পারি তখন বানাতেও নিশ্চয়ই পারি। যাক, রীতিনীতি নিয়ে এখন আর ভেবে কাজ নেই। আমি এক্ষুনি আসছি, তুমি চলে যেও না জানো। কিছুক্ষণ বাদে চায়ের কেটলি আর কাপ হাতে নিয়ে ঢুকলো কমললতা। সে যে কোনোদিন চা করেনি তা তাকে দেখে বোঝাই যায় না। কাপে চা ঢালতে ঢালতে
আর চোখে একবার শ্রীকান্তর দিকে তাকালো সে, বলল, কি ভাবছো নতুন গোসাই? চা যে অখাদ্য হবে না এ বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো। না, সে ভাবনা আমার নেই। আমি শুধু ভাবছি মানুষের থেকে কত কি শেখার আছে। আমি অতি সামান্য এক সেবাদাসী, আমার থেকে আবার শেখার মতো কি পেলে তুমি? পেয়েছি গো, পেয়েছি। কে যে সামান্য আর কে যে অসামান্য তা কি এভাবে বলা যায় নাকি? বরাবরের অসামান্য যিনি, মুহূর্তের স্খলনে তিনি সামান্য হয়ে যেতে পারেন। আবার সামান্য এক ঝিনুকের বুকেও যে অসামান্য মুক্ত থাকে সে কথাও তো মিছে নয় কমললতা। গহরের মা ঠিক এমন ছিলেন জানো। এত শান্ত, আত্মভোলা, মিষ্টি মানুষ আর একটিও দেখলাম না। মেয়েদের যে কত গুণ তা তার ভুক্তভোগী ছাড়া আর কেউ জানে না। গহর গোসাই তার মায়ের স্বভাব পেয়েছেন না, কিন্তু মেয়েদের গুণের কথা তুমি কি করে জানলে গো নতুন গোসাই? তুমিও কি ভুক্তভোগী নাকি? আমি না, ভুক্তভোগী আর কই। তবে সবই কি নিজে ভুগতে হয় কমললতা? পরের দেখেও শেখা যায়। ওই মোটা ভুরুওয়ালা লোকটার কাছে তুমি কি কিছু শেখনি? কিন্তু ও তো আমার পর নয় গো গোসাই। তোমাকে তোমাকে মিনতি করি গোসাই, আমার গোড়ার কথাটা একবার শোনো। বেশ, নিতান্ত বলতেই যদি চাও তবে বলো, আমি শুনছি। মুখ নামিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল কমললতা। বোধহয় ভেতরে ভেতরে নিজের সঙ্গে নিজেই যুদ্ধ করছিল। তারপর যখন মুখ তুলে তাকালো সে, তার সেই মুখের দীপ্তির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল শ্রীকান্ত। বলল, থাক না, নাই বা বললে। কালকের পর তো তোমার সঙ্গে আমার আর দেখাই হবে না। নিজের গোপন কুঠুরিটা কেনই বা এক অচেনা আগন্তুকের সামনে খুলে দিতে চাও কমললতা? তুমি আমার গত জন্মের চেনা গো গোসাই। তুমি যে আমার বড় আপন, আগন্তুক হতে যাবে কেন? নিজের কুঠুরিটা তাই তোমার সামনেই উজাড় করতে চাই গো। তোমার প্রয়োজন না থাক, আমার আছে। কালই শেষ নয় গো গোসাই। আমার মন বলছে আমাদের আবার দেখা হবে। আজ বনের মধ্যে যে লোকটার সঙ্গে আমার দেখা হয়েছিল, যাকে তুমি আশ্রমে ঢুকতে দাও না, যা দৌড়াতে তুমি পালাতে চাইছো, সে তোমার কে হয় কমললতা? কে হয়? ও আমার ইহকালের পরকালের নরক যন্ত্রণা। তাই তো অহরহ ঠাকুরকে কেঁদে বলি, প্রভু আমি তোমার দাসী, আমার মন থেকে এতখানি ঘৃণা তুমি মুছে দাও প্রভু। আমি আবার সহজভাবে নিঃশ্বাস ফেলে বাঁচতে চাই। আমার সকল সাধনা যে ব্যর্থ হয়ে যায়। অথচ জানো গোসাই, একদিন ওর চেয়ে বড় আপন আমার আর কেউ ছিল না গো। ওই লোকটা? কি বলছো কমললতা? আমার আরো দুটি ভাই আছে, কিন্তু বাপ মায়ের আমি একমাত্র মেয়ে। বাড়ি আমাদের শ্রীহট্টে, কিন্তু বাবা কারবারি লোক। তার ব্যবসা কলকাতায় বলে ছেলেবেলা থেকে আমি কলকাতায় মানুষ। মা সংসার নিয়ে দেশের বাড়িতেই থাকেন। আমি পুজোর সময় যদি কখনো দেশে যেতুম, মাসখানেকের বেশি থাকতে পারতাম না। আমার ভালো লাগতো না। তারপর কলকাতাতেই আমার বিয়ে হয়। কিন্তু 17 বছর বয়সে কলকাতাতেই আমি তাকে হারাই। তার নামের জন্যই গোসাই, তোমার নামটা গহর গোসাইয়ের মুখে শুনে আমি চমকে উঠি। এই জন্যই নতুন গোসাই বলে ডাকি। তোমার ও নামটা যে আমি মুখে আনতে পারিনি। সে কথা আগেই বুঝেছি। তারপর? যার সঙ্গে তোমার দেখা হয়েছিল তার নাম মনমথ। ও ছিল আমাদের সরকার।
আমার বয়স যখন 21, তখন সন্তান সম্ভবা হলাম। মনমথর পিতৃহীন ভাইপো যতীন আমাদের বাসায় থাকত। বাবা তাকে কলেজে পড়াতেন। বয়সে আমার চেয়ে সামান্য ছোট ছিল। আমাকে বড় দিদির মতো ভালোবাসত সে। সন্তানের কথা বুঝতে পেরে একটু বিষ এনে দেওয়ার জন্য তার কাছে আকুলি বিকুলি করতে লাগলাম। সব শুনে যতীন কাঁদতে কাঁদতে বলল, উষা দিদি আত্মহত্যা করা মহা পাপ। একটা অন্যায় থেকে বাঁচতে আরেকটা অন্যায় করতে চাও তুমি? না 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 দিদি, আমি কখনো তোমাকে এই কাজ করতে দেব না। এটা ছাড়া তুমি আমাকে আর যা বলবে আমি নির্দ্বিধায় তা করে দেবো। দোহাই দিদি, তুমি এরকম করো না। আমার কথা শোনো, তুমি এরকম করো না। যতীনের জন্যই আমার মরা হলো না। কথাটা ক্রমশ বাবার কানে গেল। তিনি নিরীহ শান্ত প্রকৃতির মানুষ, নিষ্ঠাবান ব্রাহ্মণ। আমাকে কিছুই বললেন না, কিন্তু দুঃখে লজ্জায় 2-3 দিন বিছানা ছেড়ে উঠতে পারলেন না। তারপর গুরুদেবের পরামর্শে আমাকে নিয়ে নবদ্বীপে এলেন। কথা হলো মন্মথ এবং আমি দীক্ষা নিয়ে বৈষ্ণব হব। তখন ফুলের মালা আর তুলসীর মালা বদল করে নতুন আচারে আমাদের বিয়ে হবে। দীক্ষার পরে আমার নতুন নাম হলো কমললতা। আর মন্মথ, তার কি নাম হলো শুনি? হাসালে নতুন গোসাই। বদলের যত দায় সবই তো মেয়েদের বইতে হয় গো। পুরুষ মানুষের আবার সে দায় থাকে নাকি? বুঝলাম। তারপর কি হলো? তুলসীর মালা বদল করে আমাদের বিয়ে হবে, এই অবধি শুনেছিলাম। কিন্তু তখনও জানতাম না যে বাবা 10,000 টাকা দেবার প্রতিশ্রুতি দিয়ে তবেই মন্মথকে রাজি করিয়েছিলেন। হঠাৎ শুনলাম কি কারণে যেন বিয়েটা পিছিয়ে গেছে। বোধহয় সপ্তাহখানেক হবে। মন্মথকে বড় একটা দেখিনি। নবদ্বীপের বাসায় তখন আমি একলাই থাকি। এমনি করেই কদিন যায়। তারপরে শুভ দিন আবার এসে উপস্থিত হলো। স্নান করে শুচি হয়ে শান্ত মনে ঠাকুরের প্রসাদী মালা হাতে প্রতীক্ষা করে রইলুম। নির্দিষ্ট দিনে মন্মথ এলো অবশ্য। তার সঙ্গে আরো একটা দুঃসংবাদ এলো। দুঃসংবাদের আরো কিছু বাকি ছিল নাকি? ছিল গো, ছিল। আমাদের কলকাতার পুরনো এক দাসীর কাছে শুনলাম মন্মথ হঠাৎ 10,000-এর বদলে 20,000 টাকা দাবি করে বসেছিল। এইসব কথা আমি ঘুণাক্ষরেও জানতাম না। দাসী আমাকে বলল যে জাত কুল মান বংশ বাঁচাতে গিয়ে তার সেই দাবিটা আমার বাবা মেনে নিতে বাধ্য হয়েছেন। কিন্তু বিয়ের দিন সে আসল কথাটা প্রকাশ করল। আসল কথা? মানে তোমার গর্ভের সেই সন্তানের কথা? হ্যাঁ গো, সে কথাই বলল মন্মথ। কি বলল শুনবে? সে বলল যে এই সন্তানের দায় তার নয়, তার ভাইপো যতীনের। অন্যের সন্তানের দায় সে নিজের কাঁধে নিচ্ছে বলেই এই মূল্যটা তার প্রয়োজন। তারপর কি হলো? এই অপ্রত্যাশিত দুর্নামের দায় কাঁধে নিয়ে আত্মহত্যা করল যতীন। আমার বাবাকে দিয়ে সেই অতি বড় মিথ্যাটা বলিয়ে নিয়েছিল মন্মথ। শাস্ত্রে ভাইপোর আত্মহত্যায় খুঁড়োর অশৌচ বিধি আছে কিনা জানি নে গোসাই। হয়তো নেই, হয়তো ডুব দিয়ে শুদ্ধ হয়। সে যাই হোক, শুভ দিন কয়েক মাত্র পিছিয়ে গেল। তারপরে গঙ্গা স্নানে শুদ্ধ শুচি হয়ে মন্মথ গোসাই
মালা তিলক ধারণ করে আমার পাপ মোচনের শুভ সংকল্প নিয়ে নবদ্বীপে এসে অবতীর্ণ হলেন। কিন্তু তুমি তো তার গৃহিণী হওনি কমললতা। না, হইনি আমি। সেদিন ঠাকুরের প্রসাদী মালা ঠাকুরের পাদপদ্মে ফিরিয়ে দিয়ে এলুম। মন্মথর অশৌচ গেল, কিন্তু পাপিষ্ঠা উষার অশৌচ ইহ জীবনে আর খুঁজল না নতুন গোসাই, আর খুঁজল না। চুপ করে গেলে যে, এরপর কি হলো বলবে না? সত্যি বলো গোসাই, এরপরেও তোমার আমার কথা শুনতে ইচ্ছে করে? সত্যি বলছি, করে। তোমার সব কথা শুনতে চাই আমি। আমার ভাগ্য যে জন্মে আবার তোমার দেখা পেলুম। দিন চারেক পরে একটা মরা ছেলে ভূমিষ্ঠ হলো। তাকে গঙ্গার তীরে বিসর্জন দিয়ে আমি নিজেও আমার পরিবার থেকে বিসর্জনের পথে যাত্রা করলাম। বাবা মাকে ছেড়ে এক বৈষ্ণব দলের সঙ্গে বৃন্দাবনের পথে যাত্রা করলাম। তারপরে কত তীর্থে, কত পথে, কত গাছতলায় কতদিন কেটে গেল। কত শত বাবাজির দৃষ্টি পেরিয়ে তোমাকে যেতে হলো, সে কথাটাও বলো। ছি, বৈষ্ণব বাবাজিদের সম্পর্কে এ কথা বলতে নেই নতুন গোসাই, তাতে পাপ হয় যে। এই দ্বারিকা দাস বাবাজি যে আমার মতো কত মেয়েকে উদ্ধার করেছেন, তা যদি তুমি জানতে। তা তো দেখতেই পাচ্ছি, তোমরা সকলেই তাঁর পাদস্পর্শে কেমন উদ্ধার হয়ে গেছো। দুদিন থাকো না গোসাই আমাদের কাছে, বৈষ্ণবদের সম্পর্কে অনেক ভুল তোমার ভেঙে যাবে। থাকবে গোসাই? তোমার তো কেউ কোথাও নেই, তাহলে কার টানে আর কলকাতায় ফিরে যাচ্ছ? নাকি নাকি কেউ পথ চেয়ে আছে? সত্যি করে বলো তো গোসাই, এই বয়স অবধি কাউকে কি ভালোবাসোনি? তোমার কি মনে হয় কমললতা? আমার মনে হয় না। তোমার মনটা হলো আসলে বৈরাগীর মন, উদাসীনের মন, প্রজাপতির মতো। বাঁধন তুমি কখনো কোনো কালে নেবে না। তোমাকে যে ভালোবাসবে তাকেই যে কাঁদতে হবে গো। এ তোমার ভারী অন্যায়। আমার মনকে প্রজাপতি বলে তুমি ভালো করলে না। যদি সত্যি কেউ ভালোবেসে থাকে, সে তাহলে খুব দুঃখ পাবে। কিন্তু আর আমাকে ভালোবাসলেই বুঝি কাঁদতে হয়? এ তোমার কেমন ধারা বিচার শুনি? ভেবো না গো নতুন গোসাই, তোমাকে যদি কেউ ভালোবেসেও থাকে, সে তোমার এই মধু মাখানো ফাঁকিটাকে কিছুতেই ধরতে পারবে না। কিন্তু মিথ্যেকে কি আর চিরকাল সত্যি বলে চালানো যায় গো? তোমার কাছে কেউ কখনো সত্যিকারের ভালোবাসা পাবে না। পাবে না? ঠিক জানো? নিশ্চয়ই জানি, তাই তোমার বড়াই আমার সয় না। কিন্তু তোমার কাছে কোনো বড়াই তো আমি করিনি কমললতা। জেনে করনি, কিন্তু তোমার ওই উদাসীন বৈরাগী মন, ওর চেয়ে বড় অহংকারী এই জগতে আর কিছু আছে বলে আমার মনে হয় না। এই দুটো দিনের মধ্যে আমাকে তুমি এতটা জানলে কি করে? তোমাকে ভালোবেসেছি বলেই তো এত কথা জানতে পেরেছি গো গোসাই। সে কথাটা তুমি বোঝোনি। চলো না নতুন গোসাই, ফিরে গিয়ে কি হবে? আমার সঙ্গে পথে নামবে? কথা দিচ্ছি, ঠকবে না গো, কোনোদিনও ঠকবে না। এই যে বললে প্রজাপতি, তার ডানায় আবার টান লেগেছে যে, আর আমার থাকা হবে না। আমি কালই কলকাতায় ফিরব। কিন্তু যাওয়ার আগে গহরের খবরটা জানতে পারলে ভালো হতো।
গহর গোসাইয়ের খবরে আর তোমার কাজ নেই গো, তুমি তো চলেই যাবে। যাও, এই আশ্রমে আবার যখন ফিরে আসবে তখন কিন্তু কমললতাকে আর খুঁজে পাবে না গোসাই। মুখে বলল বটে পরদিনই চলে যাবে, কিন্তু একদিন দুদিন করে আরো দিন 4-5 এই আখড়াতেই রয়ে গেল শ্রীকান্ত। কমললতার ডাকে ভোর রাতে তার ঘুম ভাঙে। বৈষ্ণবীর সঙ্গে সাজি হাতে এ পথে ও পথে ফুল তুলে বেড়ায় শ্রীকান্ত। ছোট ছোট ডাল নুইয়ে ধরে সে, সাজি হাতে ফুল তোলে কমললতা। নির্জন পথে তাকে গান শোনায়। আখড়ায় ফিরে ঠাকুর সেবার জোগাড় করে। অন্য সেবিকারা অসুস্থ হলে কমললতার হাতে হাতে রাধা গোবিন্দর সেবার জোগাড়ও করে দেয় শ্রীকান্ত। আর এর মধ্যেই কমললতা অসুস্থ হয়ে পড়লে কি জানি কেন উদ্বিগ্ন চিত্তে পুরোহিতের পাশাপাশি ঠাকুর সেবার ভারটাও নিজে কাঁধে তুলে নেয় সে। কিন্তু না, আর না, যত সে নিজেকে ছাড়াতে চায় ততই যেন এই বৈষ্ণবীর আখড়ায় বাঁধা পড়তে থাকে শ্রীকান্ত। সেদিন কমললতা সুস্থ হয়ে উঠেছে। সেদিনই ফিরে যাওয়ার জন্য দৃঢ় সংকল্প হয়ে দ্বারিকা দাস বাবাজির কাছে বিদায় চাইল শ্রীকান্ত। তা আজই চলে যাবে গোসাই? আবার কবে আসবে? সে তো জানি না গোসাই, যেদিন মনে হবে আবার সেদিন চলে আসবো। বেশ, যাও তবে। কমললতা কিন্তু কেঁদে কেঁদে সারা হয়ে যাবে। যার স্বভাব শোক করা সে করবেই, আমি আর তাকে কি করে থামাবো বলো? সে ঠিক। কথাটা বলেই ভেতরে ভেতরে অপ্রতিভ হয়ে পড়ল শ্রীকান্ত। এমন রূঢ় কথা সে বলতে চায়নি। বিদায় লগ্নটাতে তো কত কি বলার, কত কি শোনার কল্পনা ছিল, সমস্ত নষ্ট হয়ে গেল। আসলে শ্রীকান্তর প্রতি কমললতার এই দুর্বলতার কথাটা বাবাজি অবধি কি করে পৌঁছল সে কথা ভাবতে গিয়েই মুখ দিয়ে আচমকা এমন কঠিন শব্দগুলো বেরিয়ে পড়েছে। এ মনের কথা নয়, কিন্তু নিজেকে আর সামলে নেওয়ার সময় পেল না সে। বেরোনোর মুখেই নবীনের সঙ্গে দেখা হয়ে গেল। নবীনের কাছেই সে শুনল যে অনেকদিন হলো গহর আর বাড়ি ফেরেনি, তাকেই খুঁজতে এসেছে নবীন। অবাক হয়ে গেল শ্রীকান্ত। সে কি কথা নবীন? সে তো এখানেও আর আসে না। তবে বোধহয় কোনো বনে বাজারে ঘুরছে, নাবা খাওয়া তো বন্ধই করেছে। এখন শুধু একবার তাকে সাপে কামড়ানোর খবরটা পেলে নিশ্চিন্তি হওয়া যায়। কিন্তু গহরকে তো খুঁজতে হবে নবীন, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে নাকি? আরে দরকার তো জানি বাবু, কিন্তু খুঁজবো কোথায়? বনে জঙ্গলে ঘুরে ঘুরে নিজের প্রাণটা তো দিতে পারি না বাবু। তাকে ডাকুন দেখে একবার জিজ্ঞেস করে যাই। তিনিটা কে? ওই যে কমলীলতা। কমললতা? হ্যাঁ। সে কি করে জানবে? হ্যাঁ, সে আবার জানে না, সে সব জানে। সত্যি কমললতা কিছু জানে না নবীন? অসুখে পড়ে 3-4 দিন সে আখড়ার বাইরেও যায়নি। বৈষ্ণবী কি সব মন্তর জানে বাবু? ও পারে না এমন কোনো কাজ আছে নাকি? পড়তো একবার এই নবনের পাল্লায়, চোখ মুখ ঘুরিয়ে আমি কেত্তন করা বার করে দিত। বাপের টাকাগুলো আপনার বন্ধু যেন একেবারে ভেলকিতে উড়িয়ে দিল গো, ভেলকিতে উড়িয়ে দিল। কমললতা টাকা নিয়ে কি করবে নবীন? বৈষ্ণব মানুষ, মঠে থাকে, গান গেয়ে দুটো ভিক্ষা করে ঠাকুর দেবতার সেবা করে, দুবেলা দুমুঠো খাওয়াবই তো নয়। ওকে আমার কখনোই টাকার কাঙাল বলে মনে হয়নি নবীন। ওর নিজের টাকা দরকার নয় সে কথা আমিও জানি বাবু। ওকে দেখলে যেন ভদ্র ঘরের মেয়ে বলেই মনে হয়, তেমনি চেহারা তেমনি কথাবার্তা। বড় বাবাজিটাও লোভী নয়, কিন্তু ওই যে একপাল পুষ্যি রয়েছে যে, ঠাকুর সেবার নাম করে তাদের যে লুচি মন্ডা ঘি দুধ নিত্যি চাই, এসবের জন্য অনেক টাকা লাগে বাবু। এবার নিজেই তো সব বুঝতে পারছেন। যাই গে, খুঁজে গে যাই, আমার হয়েছে যত। নবীন চলে গেল, কিন্তু তার কথাগুলো শুনে শ্রীকান্তর মনে যেন বিদ্যুৎ চমকাল। এই আখড়া ছেড়ে কমললতা চলে যেতে চায় কেন? মনমথা নামের ওই কদাকার লোকটার ভয়? না, এত দুর্বল সে নয়। তাহলে গহরের জন্য নয় তো? সংসারে গহরের আসক্তি নেই,
আপন বলতেও কেউ নেই। টাকা করি বিষয় আশয় সে যেন বিলিয়ে দিতে পারলেই বাঁচে। ভালো যদি সে বেশেও থাকে, মুখ ফুটে কোনোদিন বলবে না গহর, পাছে কোনো অপরাধ হয়। বৈষ্ণবী এটা জানে। নিষ্ফল প্রণয় থেকে এই শান্ত আত্মভোলা মানুষটিকে অব্যাহতি দিতেই বোধহয় পালাতে চায় কমললতা। তাই হয়তো শ্রীকান্তর প্রতি তার আকর্ষণ টের পেয়ে সেই আখড়ায় আসা বন্ধ করেছে গহর। কিন্তু কোথায় গেল সে? না, এই ঘুরপাকে আর একটা দিনও থাকতে চায় না শ্রীকান্ত। তড়িঘড়ি স্টেশনে গিয়ে কলকাতার ট্রেনে উঠে বসল সে। সন্ধে পেরিয়ে গেছে অনেকক্ষণ। চলন্ত ট্রেনের জানলা দিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করেই রাজলক্ষ্মীকে মনে পড়ল তার। শ্রীকান্তর ভেসে যাওয়ার মুখে যেন এক নীরব আগুল। না কমললতা, আমার সকল চিন্তা, সকল ভালো মন্দ নিজের হাতে নিয়ে রাজলক্ষ্মীর মতো আমাকে আচ্ছন্ন করে ফেলতে পারবে না তুমি। রূপে, সংযমে, শাসনে, সুকঠোর আত্মনিয়ন্ত্রণে রাজলক্ষ্মীর পাশে তুমি আর কতটুকু কমললতা? তোমার কাছে আমার মুক্তি আছে, প্রাণ ভরা নিঃশ্বাস আছে, কিন্তু তাও আমার বন্ধন তুমি জানো না কমললতা, জানো না। যত কলকাতার দিকে এগোচ্ছে শ্রীকান্ত, ততই সেই বৈষ্ণবীর আখড়াটা তাকে পিছু টানছে। বার্মা কিংবা কলকাতা কোনোটাই তাকে নিশ্চিন্ত করতে পারছে না। একা মানুষ, চাকরির কি বা দরকার? ওই আখড়ায় তার বরাদ্দ কখনো বন্ধ হবে না, সে কথা জানে শ্রীকান্ত। কলকাতার বাসাটা চুকিয়ে সামান্য কিছু জিনিসপত্র নিয়ে কালই তাহলে আবার ফিরতি ট্রেনে উঠে বসা যায়। মনে মনে এই কথা ভাবতে ভাবতে রাত 10টা নাগাদ কলকাতার বাড়িতে গিয়ে পৌঁছল শ্রীকান্ত। বাবু, আপনি এতক্ষণে এলেন? আরে রতন, কখন এসেছিস তুই? সেই 4 দিন হলো বাবু, এখানেই আছি। এই দালানে শুয়ে আছিস নাকি? আগে না বাবু, শ্যামবাজারে একটা বাড়িতে এসে উঠেছি। রোজই একবার করে আপনার খোঁজে আসি, আজও তাই এসেছিলাম। ভাগ্য বলে আজ আপনাকে পেয়ে গেলাম। কেন রে রতন, কোনো চিঠি এসেছে নাকি কোনো নির্দেশ? কোনটা নিয়ে এসেছিস তুই? না না না, কোনোটাই না। এবারে স্বয়ং মা এসেছেন। রাজলক্ষ্মী এসেছে? ওই শ্যামবাজারের ভাড়া বাড়ির কথা বলছিলাম না, ওখানেই উঠেছেন। কোনো খবর না দিয়ে এভাবে হঠাৎই? আপনাকে নিয়ে যাওয়ার হুকুম আছে আমার ওপরে। চলুন চলুন বাবু, চলুন। বড় রাস্তায় আমি গাড়ি দাঁড় করিয়ে রেখে এসেছি। চল চল চল, শিগগির চল। আসুন, ওই যে গাড়ি। আসুন আসুন আসুন। রতনের সঙ্গে এক্কা গাড়িতে উঠে বসল শ্রীকান্ত। সে কাশি থেকে কোনো খবর না দিয়ে ছুটে এসেছে রাজলক্ষ্মী নিজে। কিন্তু কেন? ছুটন্ত এক্কা গাড়িতে বসে ভিতরে ভিতরে প্রবল আনচান করতে থাকে শ্রীকান্ত। রতন কি সব যেন বলে যাচ্ছে, সে কথাটা তার কানেও ঢুকছে না। সামনে রাজলক্ষ্মী আর পিছনে কমললতা। অদ্ভুত এক আবর্তে একটু একটু করে তখন ভেসে যাচ্ছে শ্রীকান্ত। শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত ও কমললতা। আজ শুনলেন প্রথম পর্ব। আজকের প্রশ্ন, শ্রীকান্তকে নিয়ে যাওয়ার জন্য তার বাড়িতে কে এসেছিল? গত সপ্তাহের দেবী গল্পের প্রশ্ন ছিল, দয়াময়ীকে নিয়ে কোথায় যেতে চেয়েছিল উমাপ্রসাদ? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন কণিকা মৈত্র, ধীরু সিং, মৌসুমী খাতুন, পিয়ালি সরকার, ত্রিদীপ মণ্ডল, কৌশিক মাইতি, উর্মি, দেবাশিস নাইয়া, সম্রাট দাস ও অঙ্কিতা দে। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।